আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়তে যাচ্ছি। সেটা হচ্ছে কি যে সমাধান কিভাবে আহ বিষয়টা টপিক বলতে পারো যে সমাধান বলতে আসলে কি বোঝায়। তবে এটা হচ্ছে কি যে তোমার আজকে আমরা দেখবো যে সমাধান, ফাংশন, সমীকরণ, এক্সপ্রেশন, ফাংশনের গ্রাফ, এই জিনিসগুলো সবকিছু কিভাবে আসলে এদের মানে গোড়াটা, এদের যে ভিত্তিটা ওই জিনিসটা একই এবং এরা কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত ওই জিনিসটা আমরা দেখবো আজকে, ঠিক আছে? তো অলরেডি আমরা হচ্ছে এক ছলক বিশিষ্ট একটা ফাংশন সলভ করে সমীকরণ সলভ করেছিলাম যখন হচ্ছে আমরা ওই যে সমীকরণ পিরিয়ডে দেখছিলাম। যেমন আমরা হচ্ছে জানি যে x প্লাস 5 ইকুয়ালস টু যদি 10 হয় তাহলে x এর মান কত হতে হবে, x এর মান হচ্ছে 10 মাইনাস 5 সমান 5 হবে। এটা আমরা জানি অলরেডি, ঠিক আছে? তবে আজকে আরেকটা সমীকরণ লিখতেছি আমি, সমীকরণের মাধ্যমে আমরা বুঝে আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? তো ধরো আচ্ছা আমি প্রথমে একটা এক্সপ্রেশন, তাই না? এই যে এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, ঠিক আছে? এটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনকে আমি যদি আচ্ছা 10 দিই এখানে, ঠিক আছে? 10, তো এটাকে যদি আমি কোনো কিছুর সাথে ইকুয়াল করে দিই তাহলে হচ্ছে কত, এটা একটা সমীকরণ হয়ে যাবে, ঠিক আছে? মানে এটা আমরা সলভ করতে পারি, তাই না? এটা 10। আচ্ছা যদি একটু মুছে সুন্দর করে লিখে দিই আসলে বেটার হয়। এটা হচ্ছে 10, ঠিক আছে? এটা হচ্ছে 10 যে মাথায় রাখো, ঠিক আছে? এটা আমরা সলভ করতে পারি। তবে এখানে একটা জিনিস ইন্টারেস্টিং যে সেটা হচ্ছে যে আমি এই জিনিসটা একটা এক্সপ্রেশন না, এটাকে কিল করে দিচ্ছি একটা মানে, তাহলে এটা সমীকরণ হয়ে গেছে। এখন এই এক্সপ্রেশনটা কিন্তু আমি একটা ফাংশন হিসেবে কনসিডার করতে, যেমন আমি যদি এটাকে একটু ফাংশন হিসেবে লিখে দাও f of x equals to কি লিখতে পারি আমি 2x plus 10। কারণ কি, কারণ হচ্ছে x এর বিভিন্ন মানের জন্য আমি y এর এই যে এটাকে যদি আমি y নাম দিই আবার, তাহলে x এর বিভিন্ন মানের জন্য f of x এর বিভিন্ন মান হবে, তাই না? এই যে x এর 1 বসালে আমি একটা পাবো, 2 বসালে, যেমন কি আমি যদি একটা বাইর করে দেখো, আমি যদি y equals to f of 1 বাইর করি সেটা হচ্ছে 2 into 1 হবে, 2 plus 10 12 হবে, তাই না? আমি যদি y এর লেটস সে 2 এর জন্য মান বাইর করি সেটা হচ্ছে কত হবে দেখো তো, 2 এর জন্য হচ্ছে যায় 2 দুগুণে 4 প্লাস আচ্ছা এই যে এখানে 2 বসাচ্ছি, এই যে f of মানে x এর মান 2 বসাচ্ছি হচ্ছে কত হচ্ছে যে 14 পাবো। এই যে 2 দুগুণে 4 প্লাস 10 14 পাচ্ছি। আশা করি বুঝতে কঠিন লাগে না। কেমন আমি এটার x এর বিভিন্ন মান বসে একটা মান পাবো হিসেবে, এর জন্য আমরা এটা একটা ফাংশন হিসেবে কনসিডার করতে পারি। এখন এর আগে ভাই তোমাকে আরেকটা জিনিস দেখাইছিলাম যে ওই যে ফাংশনের গ্রাফ আমরা দেখছিলাম কি, যে আমি যখন এরকম একটা ফাংশন পাই তখন হচ্ছে আমি এই যে এটাকে x অক্ষ নাম দিই, এটাকে y অক্ষ নাম দিই, এই যে কতর জন্য কত পাচ্ছি, এই যে ডোমেন, আচ্ছা এগুলোকে বলা হয় ডোমেন, মানে এই যে x এর যে মানগুলো বসাচ্ছে এগুলোকে কি বলা হয়, এগুলোকে ডোমেন বলা হয়। আর যে রেজাল্টগুলো পাচ্ছি, যেমন এই যে এটা হচ্ছে একটা ডোমেন, এটা আরেকটা ডোমেন, আর এগুলো হচ্ছে কি রেজাল্ট, আর রেজাল্টগুলোকে বলা হয় কি রেঞ্জ। এগুলোর ডোমেন, এগুলোর রেঞ্জ। মানে কি x এর যে মানটা বসাই, যে রেজাল্টটা পাচ্ছি, যে মানটা বসাচ্ছি তাকে ডোমেন বলা হয়, আর যেটা পাচ্ছি তাকে বলা হচ্ছে রেঞ্জ বলা হয়। ডোমেন আর রেঞ্জ কিন্তু কানেক্টেড, কারণ এই 1 এর জন্য আমি 2ই পাবো, এই 2 এর জন্য 14ই পাবো, ঠিক আছে? তা আমি এগুলো বসাতে পারি যে 1 এর জন্য কত পাইছি, এই x অক্ষ হচ্ছে আমি ডোমেনটা বসাই, y অক্ষ হচ্ছে আমি রেঞ্জটা বসাই, ঠিক আছে? তো x অক্ষে ধরো এই যে এটা 0 1, তাই না? ধরো এখানে 1, তো 1 এর জন্য আমি কত পাইছি 12 পাইছি, লেটস সে এই যে এটা হচ্ছে 12, ঠিক আছে? এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে 12টা আসলে, ঠিক আছে? এরপরে 2 এর জন্য আমি কত পাইছিলাম 14 পাইছি, 14টা লেটস সে এখানে। তো এরকম একটা আমি গ্রাফ পাবো, এটা আমি বুঝতে পারতেছি না, এই যে এরকম একটা গ্রাফ পাবো। তো এই গ্রাফের যে বিন্দুগুলোকে আমি আবার একটা জিনিস মাথায় রাখবো, এখানে ডোমেন রেঞ্জগুলো একটু একসাথে লিখতে পারি। সেটা এরকম ভাবে যে এই যে এই বিন্দুটা কার জন্য পাইছি, এই যে ডোমেনটাকে আমি প্রথমে লিখবো যে 1 আর রেঞ্জটা কত 12, এইভাবে লিখতে পারি। এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? এখানে হচ্ছে x টা আর এখানে y টা, এটা বলতে পারি। কারণ কি এই যে x অক্ষের মান এখানে কত 1, এই y x টা এখানে বসেছি, আর y অক্ষ কত, y অক্ষের মানে এই যে এই বিন্দুতে কত সেটা হচ্ছে 12, এই যে 12টা এখানে বসেছি, ঠিক আছে? এই যে 12 না এটা, আর এটা অন্যভাবে বলতে পারি এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। মানে ডোমেন আর রেঞ্জগুলোকে বলতে পারি, যেমন প্রতিটা বিন্দুর জন্য এগুলো আলাদা আলাদা। কারণ এই বিন্দুর জন্য ডোমেন এন্ড রেঞ্জের কানেকশনটা কি, ডোমেন রেঞ্জের যে সেটটা সেটা হচ্ছে কত 2,40, কারণ এই বিন্দু হচ্ছে 2,40 এর জন্য পাইছি। এই যে 2 এর জন্য কত মান পাইছি 14, এই যে রেঞ্জের দিকে আগাইছি y অক্ষের দিকে। আশা করি বুঝছি, ঠিক আছে? এভাবে লেখা যায়। এখন তোমাকে ভাই দেখা যাচ্ছে যে কিভাবে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। দেখো আমি যদি ভাই এখন কি করবো জানো ভাই, হচ্ছে আচ্ছা আমরা এই যে এটা একটু সলভ করি, যে 2x plus 10টা একটু সলভ করি। দেখো 2x plus 10টা যদি আমি একটু সলভ করি, এটা হচ্ছে কত 13, এটা x এর মান কত আসবে বলো তো, 30 minus 10 divided by 2 আসবে, তাই না? হ্যাঁ 30 minus 10 divided by 2, এটা কত আসছে, 30 minus 10 হচ্ছে 20, 20 divided by 2 হচ্ছে কত 10, তাই না? 20 divided by 10 হচ্ছে 2 হচ্ছে 10। x এর মান কত পাইছি, x এর মান হচ্ছে 10 পাইছি। আচ্ছা x এর মান, এটা আমি এই যে সমীকরণটা সলভ করছি। এখন খেয়াল করো, তুমি যদি একটা কাজ করো বা একটা কাজ করি, তুমি এই যে এটাকে কিভাবে লিখতে পারো দেখো, যে y তুমি যদি এদিকে এটাকে লিখতে চাও, দেখো এটা হচ্ছে কি আসলে খেয়াল করো যে এটা হচ্ছে y is equals to f of এই যে 10, তার ভ্যালু হচ্ছে কত, খেয়াল করো এই যে এখানে যদি 10 বসাও 2 into 10 প্লাস হচ্ছে 10 হচ্ছে কত 30। তুমি বুঝতে পারছো বিষয়টা? মানে এই যে সমাধান যেটা আমি পাইছি সেটা হচ্ছে এই ফাংশনের x এর 10 এর জন্য মান। এই যে খেয়াল করো x এর মান যদি 10 বসাই, সমাধানটা যদি আমি x এর জায়গায় বসাই দিই তাহলে কত পাইছি আমি 30 পাইছি। এটা খুবই অবভিয়াস একটা জিনিস, যে এখানে 10 বসানো 20 10 প্লাস 10 ইকুয়ালস টু 30। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে এটা আসলে কি বোঝাচ্ছে। দেখো ভাই একটু এই যে এই ফাংশনটার গ্রাফটা ভাই আনতেছি। দেখো এই ফাংশনের গ্রাফটা আমি আনতেছি, এই ফাংশনের গ্রাফটা হচ্ছে ভাই ড্যাশমোস থেকে আনতেছি, ঠিক আছে? ড্যাশমোস ভাই অলরেডি লিখে এনে রাখছি, তো স্ক্রিনশট নিয়ে ভাই ওটা আনতেছি। এই যে এটা হচ্ছে সেই ফাংশনের গ্রাফটা, ঠিক আছে? এখন খেয়াল করো, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। দেখো
এই ফাংশনের, আচ্ছা এটা কার গ্রাফ সেটা একটু আমরা চিহ্নিত করে ফেলি। এটা হচ্ছে কি যে তোমার এটা কার গ্রাফ বলো তো, এটা হচ্ছে 2x প্লাস 10 এর গ্রাফ। এটা হচ্ছে 2x প্লাস 10 এই যে এই ফাংশনের গ্রাফ, এই যে এই ফাংশনের গ্রাফ। গ্রাফিং কেমন করতে, এই যেরকম বিন্দুগুলো বসে বসে আমি পাচ্ছি। এখন এই ফাংশনের খেয়াল করো, এই যে এই যে এই ফাংশনের মান কোথায় 30 দেখো, এই যে এই ফাংশনের মান কোথায় 30, এই যে এইখানে না 30, এই যে খেয়াল করো এই 30, এই ফাংশনের মান 30। এই খেয়াল করো এই ফাংশনের 2x এর জায়গায় আমি হচ্ছে আমি বলতে পারবো 2x এর জায়গায় হচ্ছে 10 বসাই আমি, এই যে 10 এই যে যেটা পাই সেটা হচ্ছে 30 না, এই 30 গুলোকে আমি কোথায় বসাই, এই যে উপরের দিকে বসাই না, উপরের দিকে। এই যে খেয়াল করো এখানে ফাংশনের মানটা 12 পাইছিলাম, 12টাকে এই যে এই দিক থেকে বসাইছি, তারপরে 14 পাইছি, 14টাকে এই যে দিক থেকে বসাইছি, মানে এখানে কোথায় 30, যে এখানে 30 না, তাহলে ফাংশনের মানটা হচ্ছে 30 এখানে। এখন খেয়াল করো এখান থেকে খেয়াল করো তুমি যদি নিচে টানো কত পাইছি, x এর মান 10, এই 10টা কোনটা, এই যে সমাধান যেটা পাইছি সেটা। তার মানে আসলে বলতেছি কি যে এই যে সমীকরণ, এই সমীকরণটা আসলে কি, খেয়াল করো আমি যে সমীকরণটা তোমাকে যা দেয় বা পরীক্ষার খাতায় যেতে যাই বা আমাদের বইতে থাকে, এই সমীকরণটা আসলে কি, সমীকরণের যে বাম পক্ষটা বা এটা বাম পক্ষটাকে আমি বলতে পারি একটা ফাংশন। ওই ফাংশনের গ্রাফ থেকে ওরা কি করছে, আমাকে এই যে রেঞ্জটা সমান করে দিয়েছে। জাস্ট খেয়াল করো এখানে কি করছে যে এই ফাংশনটাকে কি করেছে যে, তুমি খেয়াল করো তুমি নিজে বুঝতে পারতেছো আশা করি। দেখো এই যে কি করছে যে 2x প্লাস 10 ইজ ইকুয়ালস টু তোমাকে জাস্ট যে রেঞ্জটা সমান করে দিচ্ছে। তো এখন x টা বাইর করতে হচ্ছে, মানে কি x হচ্ছে কি আসলে এই যে ডোমেন, মানে কোন ডোমেনের জন্য এই রেঞ্জটা 30 এটা বাইর করতে হচ্ছে। সমাধান মানে কি, এই যে কোন ডোমেনের জন্য রেঞ্জটা আসলে 30 সেটা বাইর করতে বলছে। খেয়াল করো ডোমেন 10 এর জন্য রেঞ্জটা আসলে 30। 100 চলক বিশিষ্ট ক্ষেত্রে এটা মাথায় রাখতে পারবে, ঠিক আছে। 2 চলক বিশিষ্ট সেটা অন্যভাবে কাজ করে আমরা দেখবো, ঠিক আছে। 100 চলক বিশিষ্ট কি সেটাও গ্রাফে, 2 চলক বিশিষ্ট গ্রাফ আমরা দেখবো ইনশাআল্লাহ। এবার আপাতত মাথায় রাখবো এটা কি আসলে, এই যে এটা থেকে এই যে এটা আমাকে বাইর করতে হবে, মানে ডোমেন রেঞ্জটা দেয়া আছে, ওই ফাংশনের রেঞ্জটা দেয়া আছে, মানে ফাংশনের মানটা দেয়া আছে। এখন বলতেছে যে ফাংশনের কোন মানে কোন ডোমেইনে ওই মানটা আসলে এক্সিস্ট করে, বিলং করে। যেমন কি x এর মান 10 হওয়ার জন্য তো ফাংশনের মানটা 30 হয়, বুঝো নাই? আশা করি বুঝছি, অত কঠিন লাগার কথা না। আমরা এখন খেয়াল করো শুধুমাত্র এই ফাংশন থেকে আমি অসংখ্য তোমার সমীকরণ বাইর করতে পারবো। একটা দুইটা আমরা দেখাই। একটা সমীকরণ আমি বাইর করতে পারি যে 2x প্লাস 10 ইজ ইকুয়ালস টু, এই যে খেয়াল করুন একটা রেঞ্জের সমান করে দিন, এই যে একটা হচ্ছে 10 এর সমান করে দিচ্ছি, এই যে বুঝো নাই, এই যে এই ফাংশনটার একটা রেঞ্জ হচ্ছে 10 না, তো এটা সমান করে দিচ্ছি, কারণ এই ফাংশনের এটা হচ্ছে সেই ফাংশন 2x প্লাস 10 ফাংশনের একটা মান অবশ্যই এটা সমান সমান একটা মান 10 হবে। তো আমি x এর মানটা যদি বাইর করে দেখো 10 - 10 হচ্ছে 10 - 10 ডিভাইড বাই 2 হবে, অর্থাৎ 0/2 সমান সমান কত, 0/2 হচ্ছে 0। তো এই যে খেয়াল করে x এর মান 0 পাইছি। এখন আরেকটা ফাংশন বানাইতে পারো তুমি 2x প্লাস 10 ইজ ইকুয়ালস টু লেটস কত -10 বানাও। আচ্ছা হ্যাঁ এটা -10 বানাও, দেখো না কত পাও তুমি 2x, এই যে 10 -10 না, এদিকে গেলে -10 হয়ে যাবে ডিভাইড বাই 2, অর্থাৎ -20 ডিভাইড বাই 2 অর্থাৎ -10। এই যে খেয়াল করো x এর মান কত পাইছো, -10। খেয়াল এই যে x এর মান এখানে -10 পাইছো না, এই যে x এর মানটা এখানে -10 পাইছো, মানে কত এই যে -10 এর জন্য আসলে খেয়াল করো ভ্যালুটা হচ্ছে -20 সরি -10। বুঝো নাই মনে হয়, বুঝছি খুব ইজি, বুঝো না কেন, তুমি একটু চিন্তা করলে বুঝে যাবো আমার মনে, ঠিক আছে। একটু চিন্তা করতে হবে, আসলে চিন্তা করার কোনো উপায় নেই, ঠিক আছে। দেখো এরপরে যদি আমরা আর কয়েকটা জিনিস, তুমি আরো অনেক এই ফাংশনের এই যে খেয়াল করো এটা দিয়ে একটা সমীকরণ বানাতে, এই যে এই ভ্যালুটা দিয়ে একটা সমীকরণ বানাতে পারো। এই যে ফাংশনের মানটাই এটা সমান করে দিবে, যে এটা সমান করে দিবে, এটা কত হবে খেয়াল করো, এই যে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, 5 গড় মিলে 10, অর্থাৎ 1 গড়ের মান 2, তাহলে 32 34 36 38, তাই না? এই যে 38 এর জন্য তুমি খেয়াল করো 2x প্লাস 10 এর ভ্যালু 38 এর সমান করে দাও, তাহলে x এর মান কত পাবা দেখবা, যে সেটা হচ্ছে এটা পাবা। এই যে গ্রাফের এই যে কত গড় খেয়াল করো না, এটা থেকে 2 গড়, তাই না? যে 10 থেকে 2 গড়, 10 থেকে 2 গড় এখানে, তার মানে 14 হবে এটার মান। তুমি খেয়াল না, এই যে খেয়াল, কারণ এই যে এখানে 5 গড় মিলে 10, তাহলে 2 গড় 14 হবে, x এর মান 14 হবে। তুমি x এর মান 14 হবে চেক করো না, 38 - 10 ডিভাইড বাই 2, 38 - 10 হচ্ছে 37, তাই না? 37 না, হ্যাঁ 37 ডিভাইড বাই 2 কত, 37 ডিভাইড বাই 2 যদি আমরা দেখি সেটা হচ্ছে কত হবে যে আচ্ছা 38 - 10, ঠিক আছে, 38 - 10 হচ্ছে 28, ঠিক আছে। 28 ডিভাইড বাই 2 হচ্ছে 14, ভাই আমি ভুল করি কেমন? আচ্ছা তোমরা ভুল করবো না অবশ্যই, ভাই ভুল করলে প্যারা নাই, তুমি করলে সমস্যা, ঠিক আছে। আশা করি বুঝছি, অত কঠিন লাগে না কেমন? এই যে খেয়াল করো না তুমি এই ফাংশনটার 38 যেখানে ভ্যালু, এই যে 38 যেখানে, সেখানে তার এই যে ডোমেনটা আসলে 14 বা এক্সেল ভ্যালুটা 14। তো এখন তোমাকে ভাই একটা কথা বলতে চাই আসলে, ঠিক আছে, এটা আসলে বলা উচিত। দেখো তুমি যখন এগুলা বাস্তব জীবনে সলভ করো, আমাদের যে আচ্ছা এটা বলি যে এই আমাদের জাস্ট এই যে এক চলক বিশিষ্ট সমীকরণ সলভ করা নিয়ে একটা অধ্যায় আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। ওইখানে তুমি জাস্ট এই কাজটাই করবা, যে এরকম একটা সমীকরণ থাকবে এটাকে সমাধান করবে, এরকম একটা সমীকরণ থাকবে এটাকে সমাধান করবা। অনুশীলনী এক হচ্ছে এরকম এক গাত, আর অনুশীলনী দুই হচ্ছে যে অ্যাক্সেস ক্যাচ চলে আসবে। তো আমরা সেটা দেখবো, একটু পরে দেখবো আমরা, ঠিক আছে, সেটা কি, সেটা আসলে কি বোঝায়। তো তুমি ওইখানে যখন সলভ করো তখন হচ্ছে ওইখানে এগুলো কোন জিনিসের সাথে রিলেটেড করবে, যে এটাকে করবে যে বলবে যে ফর এক্সাম্পল যে একটা জিনিসের তার দাম জানি না কিন্তু সেটা 2টা কিনছে আর 10 টাকা খরচ করছে, তার মোট হচ্ছে এত টাকা, তাহলে ওই জিনিসের দাম কত ছিল, এভাবে কানেক্ট করা থাকবে বা এরকম কিছু উপায়। কিন্তু এই যে এরকম ফাংশন, যে ফাংশন দিয়ে এটাকে চিন্তা করা যায়, ওই জিনিসটা এখানে থাকবে না। তো
তো এটা তোমাকে ভাই দেখাচ্ছে যে জাস্ট ওইভাবে তো তুমি সলভ করতে পারবা ইজিলি না, জাস্ট এটা তো আমরা অলরেডি দেখছি যে 20টাকে ওইদিকে নিব 2টাকে ভাগ করবো এরকম আমরা জানি। তো ভাই তোমাকে দেখা যাচ্ছে যে এটা কিভাবে ফাংশন হিসেবে চিন্তা করা যায় ওই জিনিসটা দেখানোর জন্য এত কিছু, ঠিক আছে? তাহলে তুমি একটু ইনসাইটটা বুঝতে পারবে আর কি যে আসলে এটা কিরকম ভাবে হচ্ছে, ঠিক আছে? আশা করি একটু হলো ধারণা পাওয়া গেছে, ঠিক আছে? এখন তোমাকে ভাইয়া আরেকটু জিনিস দেখা যাচ্ছে, ঠিক আছে? আমরা এক্স স্কয়ার যাবো, তাহলে দেখবো সুন্দর জিনিসগুলা তুমি ওইটাও তো পারবাই, ওইটা তো ভাই দেখাইছি অলরেডি যে এক্স কে যে গুণ থাকলে ভাগ হয়, এদিকে যাই বিয়োগ হয়ে যায়, মানে আমাদের এক্সটা বের করতে হবে, তো এক্সটাকে এক পাশে আনতে হবে, এটা হচ্ছে কথা যে এক্স ইকুয়ালস টু সামথিং এরকম ভ্যালু, এক্স ইকুয়ালস টু সামথিং, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ভ্যালুটা। তো এটা করার জন্য আমাদের যা যা করতে হবে তা করবো আর কি আমরা, ঠিক আছে? যেমন কি যে 10টাকে আগে নিতে হবে, তারপর 2টাকে নিতে হবে, ঠিক আছে? আমরা জানি এগুলা। এখন তোমাকে ভাই আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ধরো তোমাদেরকে কোথাও অনেকে এখন কোশ্চেন করতে পারছে ভাই, দেখবো তুমি সলভ করতে যখন যাও তখন দেখবো যে এরকম মাঝে মাঝে যে আমরা দেখছি অলরেডি যে 2x + 1 একটা সমীকরণ এটার সাথে দিছে তোর হচ্ছে x + 4, এটাকে আমি সলভ করতে পারবো, এটাকে সলভ করা যায়। এটাকে সলভ কেমন করবা যে x কে দিকে আসো না, তাহলে 2x - x 2x - x + 1 - 4 = 0, 2x - x x x + 1 - 4 - 3 = 0, x এর মান 3, এটা আমরা সলভ করতে পারি, এটা ইজি। কিন্তু এখন তুমি এইটাকে কিভাবে যে ফাংশন হিসেবে কনসিডার করবে সেটা দেখা যাচ্ছে যে এই জিনিসটাকে কেমন ফাংশন হিসেবে কনসিডার করতে পারবা। এটা তুমি একটা কাজ করতে পারো, খেয়াল করো, এই যে তুমি এই দুইটাকে একটু ম্যানিপুলেশন করে মানে একটু কাটাকাটি করে ওটা এই যে জিনিসটা পেছো না, তুমি চাইলে এইটাকে একটা ফাংশন হিসেবে বিবেচনা করতে পারো, দেন এই ফাংশনের এই রেঞ্জটা কত সেটা পাইতে পারো। ভাই দেখাচ্ছি ধরো ভাই যদি এই যে এইটা ভাই আছে এখন এই যে f of x = এই যে x - 3, এটাকে একটা ফাংশন হিসেবে বিবেচনা করতেছি। এখন এখানে এই যে f of x এর মান কখন 0 হয় সেই যে মানে এই যে f of x এটা হচ্ছে কত x - 3, এটার রেঞ্জ এটা 0 কখন হয় কোন ভ্যালুর জন্য সেটা এখন দেখতে পাচ্ছি। দেখো আমরা যদি গ্রাফটা আনি, এটা তো আমরা বাইর করছি মাত্র 3 এর জন্য পাবো। ভাই যদি গ্রাফটা কি দেখো, গ্রাফটা আনি যদি ভাই যদি এটার গ্রাফটা আনি তাহলে তুমি বুঝে যাবে। দেখো এটা হচ্ছে সেই গ্রাফটা, এটা কার গ্রাফ? এটা হচ্ছে যে x - 3 এর গ্রাফ, ঠিক আছে? এটা হচ্ছে x - 3 গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে x - 3। এখন x - 3 গ্রাফ কোথায়? এটার রেঞ্জটা 0। দেখো রেঞ্জটা 0 মানে কি এই যে এদিকে কোনো ভ্যালু নাই, তাই না? এদিকে 0 বুঝো না? এদিকে 0, খেয়াল করো এদিকে কোথায় 0? এই ফাংশনের ভ্যালু এই যে এখানে 0। এটা একটু তোমার কাছে কনফিউজন লাগবে, এখানে 0 মানে কি? খেয়াল করো এখানে এটার এই যে x এর ভ্যালুটা হচ্ছে 3, কারণ কি যে 1 2 3 4 5, বুঝছি x এর ভ্যালুটা 3, তবে এই যে উপরের দিকে নাই, উপরের দিকে কোনো গেছে, উপরে গেছে বা নিচে গেছে নাই, তার মানে এখানে 3,0, বুঝছি তাই না? তো 3,0 মানে কি এই যে 2x - 3 ফাংশনের মান কত? x - 3 রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে 0, বুঝো নাই? রেঞ্জটা 0। তো এটার জন্য কোথায় এটা x = 3 তো আমরা জানি ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্যালি বাইর করতে পারি, তবে এটা এই যে খেয়াল করো এটা ডোমেনটা কত? ডোমেনটা 3 না? এই যে x এই যে x এর মান কত? 3, আর y এর মান কত? y এর মান তো যায় না, উপরেও যায় না, খেয়াল করো। বা যদি একটু মুছি এটাকে দেখো, এটা খেয়াল করো তুমি, এই যে খেয়াল করো এখানে এই বিন্দুতে খেয়াল করো, এই বিন্দুতে খেয়াল করো, এটা এই বিন্দুটা হচ্ছে কত? এটা হচ্ছে 3,0 হবে, কারণ এই যে 3 ঘর গেছি আর উপর নিচে কোথাও যায় না, এটা x অক্ষ আছে, x অক্ষ y এর ভ্যালু নাই। খেয়াল করো এখানে উপরে যাইতে পারবা তুমি উপর, এই যে খেয়াল করো এখানে হইলে আমি এটাকে 1 বলতাম, ঠিক আছে? যে 3,1, কিন্তু এটা তো এখানে যেহেতু এটা 3,0 মানে উপরে তো যায় না নিচেও যায় না, এটা 3,0 0 মানে কি 0 হচ্ছে রেঞ্জটা, তো এটার রেঞ্জটা 0। আর এটা কোথায়? এই যে 3 ঘরে, এই যে ডোমেনটা কত? ডোমেনটা 3 না? এই যে x এর ভ্যালু হচ্ছে 3, বুঝছি আশা করি, ঠিক আছে? এত কঠিন লাগে না। তাহলে এরকম থাকলে আমি ম্যানিপুলেশন করে একটা ফাংশন হিসেবে বিবেচনা করতে, বা এরকম থাকলে তুমি সলভ করতে পারি, এটাকে এগুলো লাগবে না, বা ফাংশন আসলে কিছু বাদ দেয়, এগুলো লাগবে না কিছু, আমি জাস্ট এটাকে সলভ করতে পারি, আমার এটা করা লাগবে। তো ভাই দেখা যাচ্ছে যে এটা আসলে যদি ফাংশন হিসেবে চিন্তা করা যায় কিভাবে, সেটা হচ্ছে এইভাবে, ঠিক আছে? আশা করি এত কঠিন লাগে না। কেমন? এটাকে আরেকটা উপায়েও চিন্তা করা যায়, তুমি এটাকে একটা আলাদা ফাংশন বিবেচনা করো, এটাকে আরেকটা আলাদা ফাংশন বিবেচনা করো, তাহলে জিনিসটা হচ্ছে হয় কি জানো, যে এই ফাংশনের ভ্যালু যেটা এই ফাংশনের ভ্যালুটা সেটা, তো সেখানে x এর ভ্যালু কোনটা সেটা বাইর করতে হবে। এটা তোমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে ভাই, যদি তোমাকে তারপরও একটু কষ্ট করে দেখাতে চাই। দেখো ভাই যে এখানে এটার জন্য ইয়াটা আনতেছি, পিকচারটা আনতেছি, এই দুইটা ফাংশনের গ্রাফ একসাথে আনতেছি আর কি। এই যে দেখো এটা হচ্ছে সেটা, তুমি যদি এই যে এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা দেখো ভাই, একটু দেখাচ্ছি তোমাকে, এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা বলতেছে কি জানো? এই গ্রাফটা বলতেছে যে এই যে এটা, এই যে তোমাকে ভাই একটু দেখায়, ওয়েট করো ভাই, একটু কোনটার গ্রাফ সেটা একটু দেখাই তোমাকে আগে। এই যে আমার এটা হচ্ছে কি যে তোমার x + 1 এর গ্রাফ, আর এটা হচ্ছে কি যে আমার 2x + 1 এর গ্রাফ। এখন খেয়াল করো দুই গ্রাফের রেঞ্জ কোথায় সমান, এই যে খেয়াল এটার একটা রেঞ্জ আছে, ফর এক্সাম্পল এটার রেঞ্জটা লেটস সে a নাম দিলাম, এটার রেঞ্জটা হচ্ছে b, কিন্তু বলছে যে এই দুইটা সমান মানে কি, যে কারণ এখানে x এর ভ্যালু একটা বসালে এখানে একটা x এর ভ্যালু বসালে একটা রেঞ্জ পাবো, তো দুজন কিন্তু সমান বলতেছে, দুজনের রেঞ্জটা সমান বলতে মানে এটার রেঞ্জ আর এটার রেঞ্জ সমান, তো দুজনের রেঞ্জটা কোথায় সমান দেখো, এই যে এখানে দুজনের রেঞ্জটা সমান না, খেয়াল করো এখানে এই যে এই ফাংশনের রেঞ্জটা হচ্ছে কত, এটা কত হয় খেয়াল করো, 5 6 7 7, তাই না? 7, আবার এই যে নীলটা আর 7, মানে দুজন কোথায় সেট করছে আলটিমেটলি বাইর করা হচ্ছে এটা, দুজনে কোথায় সেট করছে, এই যে এখানে দুজনের ভ্যালুটা 7, ঠিক আছে? রেঞ্জটা 7। এখন দুজনের রেঞ্জটা 7 এর জন্য ডোমেন কোথায় খেয়াল করো, ডোমেন কিন্তু এই যে 0 1 2 3 3, খেয়াল করছো?
এটাকে এভাবে ধরো দুইটা গ্রাফ আঁকবা, দুইটা গ্রাফ কোথায় সেট করছে এক এক অপরের সাথে মিলিত হয়েছে। এটার গ্রাফ হচ্ছে এই যে এটা, আর এই যে x প্লাস 4 গ্রাফ, এটা দুজনে কোথায় মিলিত হয়েছে এখানে, এখানে মিলিত হয়েছে যেখানে, সেখানে ডোমেনের রেঞ্জ কত, এই যে রেঞ্জটা হচ্ছে 7 আর ডোমেনটা হচ্ছে 3। এখন তুমি এখানে 2x প্লাস 1 এ 2x প্লাস 1 এ তুমি একটা কাজ করো, x এর জায়গায় 3 বসাও, প্লাস 1 3 দুগুণে 6 7। আবার তুমি এটাতে x এর মান x প্লাস 4 এ x এর মান 3 বসাও না, দুইটাতে x এর মান 3 বসাও, দেখো x 3 প্লাস 4 7। মানে এই দুইটাতে x এর মান একটা বসাইলে রেঞ্জটাও সেম, মানে দুজনের জন্য ডোমেনের রেঞ্জ সেম। এই যে এই জায়গায় এটাই সলভ, এটাই মানে হচ্ছে সলভ, যে ডোমেনটা হচ্ছে 3, বুঝছি এইখানে হচ্ছে সলভ, যে x এর মান 3। আশা করি বুঝছি, মানে এই 3 এর জন্য একটা ডোমেনের জন্য দুজনের মান সেম, এটা একটা আলাদা ফাংশন, এটা আলাদা হয়, দুজনের রেঞ্জটা সেম, ওই জিনিসটা বের করতে বলছে আমাদেরকে, মানে কোথায় সেট করছে সেটা বের করতে বলছে। আশা করি বুঝছি, ঠিক আছে, অত কঠিন লাগে না, ঠিক আছে। এখানে x এর মানটা বের করতে, দুজনের এই যে দুজনের রেঞ্জটা সেম বলছে, রেঞ্জ মানে কি, রেঞ্জ হচ্ছে 7, এই যেখানে রেঞ্জটা দুজনের সেম, এই যে খেয়াল করে এই যে 7, দুজনের জন্য রেঞ্জ 7, ওইখানে ডোমেন কত সেটাই বের করতে হচ্ছে, যে দুজনের x টা বের করতে হচ্ছে, ডোমেন কত সেটা হচ্ছে 3। আশা করি আর পেছাচ্ছি না, আমরা বুঝছি, ঠিক আছে। আশা করি ভাই বুঝছি কি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তুমি এক চলক বিশিষ্ট সমীকরণ তো সলভ করতে পারি আমরা, জাস্ট বাম পক্ষে ডান পক্ষে নিব, তবে এটাকে গ্রাফের সাথে কিভাবে ক্যালকুলেশন করা যায় চিন্তা করা সেটা করে। এখন তোমাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তুমি হচ্ছে যখন এক চলক বিশিষ্ট সমীকরণ অধ্যায়টা যাবা, সেখানে দেখবে যে বেশিরভাগ সময় তোমাকে হচ্ছে যে এরকম ডাইরেক্ট মান দেওয়া থাকবে, তোমাকে যে চলক দেওয়া থাকবে, যে x প্লাস 3 ইকুয়ালস টু ফি প্লাস 2, তোমাকে যেমন ফি প্লাস 2 এর মাধ্যমে বানায়, যেমন এখানে x এর মান হচ্ছে কত, ফি প্লাস 2 মাইনাস 3, তো x এর মান হচ্ছে ফি মাইনাস 1, ঠিক আছে। তো x এর মান এরকম হবে, বা x এর মান কখনো কখনো যে ফি প্লাস 3 ডিভাইড বাই ফি মাইনাস 2, মানে এরকম ছলক সহ থাকবে, এরকম ডাইরেক্ট মান দেওয়া থাকবে না, তাহলে তো খুব ইজি মান দেওয়া থাকলে। তো ছলক আকার মানে সমাধান করতে বাইর করতে বলতে পারে, আমরা বাইর করবো প্যারাটা ইনশাল্লাহ। তো দেখবা যে কতগুলা বাংলা ভাষায় প্রশ্ন আছে, সেগুলোতে দেখবা যে এরকম গুলো আসতে পারে, ঠিক আছে। তোমাকে ইকুয়েশনটা আগে বানাইতে হবে নিজে নিজে। তো আশা করি বুঝছি, অত কঠিন লাগে না। এখন হচ্ছে ভাই তোমাকে দেখা যাচ্ছে যে যখন এখানে এই যে এখানে দ্বিঘাত চলে আসে তখন কি, মানে এই যে 2 চলে আসে, এক্স স্কয়ার চলে আসে, তখন সেটা আসলে কি বোঝায়। তো আমরা যদি একটা একঘাত, মানে এই যে এখনো কিন্তু এক ছলক বিশিষ্ট, তবে এখানে জাস্ট 2 হলে কি হয় সেটা দেখবো, মাথায় রাখি, এক ছলক বিশিষ্ট তবে এখানে জাস্ট 2, এক ছলক বিশিষ্ট তবে এখানে খালি 2, এটা হলে কি করতে পারি আমরা দেখি। তো আমরা যদি একটা দেখি, লেটস সে আমরা নিচে দেখি, নিচে দেখার চেষ্টা করি, দেখি নিচে জায়গা আছে যেহেতু নিচে দেখি কেমন এটা। তো ভাই যদি একটা এক ছলক বিশিষ্ট দ্বিঘাত ফাংশন লিখি, এক ছলক বিশিষ্ট দ্বিঘাত ফাংশন, এই যে এটা হচ্ছে এক ছলক বিশিষ্ট একঘাত ফাংশন না একটা সমীকরণ, আর এটা হচ্ছে x স্কয়ার প্লাস 5 হচ্ছে এক ছলক বিশিষ্ট দ্বিঘাত ইকুয়েশন, ঠিক আছে। লেটস সে এটা মান 10, এটা হচ্ছে দ্বিঘাত, ঠিক আছে, x এর স্কয়ার হয়ে যায়। তো ভাই যদি একটা লিখি, লেটস সে ধরা তোমাকে দেয়া আছে যে লেটস সে একটা ফাংশন, একটা ইকুয়েশন দেয়া আছে, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 5 ইকুয়ালস টু 6, তোমাকে এটা সমাধান করতে বলছে। তো সেম আগের মতন তুমি x স্কয়ার রাখবা, এদিকে 6 মাইনাস 5 করবা, এটার মান 1 পাইছো, তো x স্কয়ার ইকুয়ালস টু 1, আর x এর মান খেয়াল করো √1 হবে। তো এখন এটা প্লাস মাইনাস 1 হয়ে যাবে না, √1 থাকলে প্লাস মাইনাস চলে আসে, কারণ কি হচ্ছে যে x এর মানটা আসলে কি প্লাস 1 ছিল না মাইনাস 1 ছিল সেটা আমরা জানি না, ঠিক আছে। তুমি খেয়াল করো যে প্লাস 1 কে স্কয়ার করলে হচ্ছে 1 আসে, মাইনাস 1 কে স্কয়ার করলে 1 আসে। তো তখন তুমি যদি এখন √1 করো, তাহলে এটা কি তুমি √1 যে করছো এটা কি প্লাস 1 লিখবা না মাইনাস 1 লিখবা, বুঝো নাই, যে কারণ দুইটাকে স্কয়ার করে আমি √1 পাইছি, এখন তুমি প্লাস 1 লিখবে না মাইনাস 1 লিখবে, এই জন্য আমরা দুইটাই লিখি, কোনটা যেহেতু চিহ্ন এই জন্য আমরা প্লাস মাইনাস 1 লিখতেছি। এখন আমরা দেখতে চাচ্ছি যে খেয়াল করো এখানে স্কয়ার, এই জন্য আমরা দুইটা ভ্যালু পাইছি, খেয়াল করিও এখানে একটা স্কয়ার, যে এই কোণ আমরা এটা 2 ডিগ্রি সমীকরণ না, 2 দ্বিঘাত সমীকরণ, এই জন্য আমরা এখানে দুইটা ভ্যালু পাইছি, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তুমি যদি এখানে এই যে x³ প্লাস সামথিং ইকুয়ালস টু, তখন দেখবে যে এখানে তিনটা সলিউশন পাবা, বুঝতে পারছি। মাথায় রাখবে যে যত ডিগ্রি ততটা সলিউশন, এক ছলক বিশিষ্ট সমীকরণে যত ডিগ্রি তত সলিউশন, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তো আমি যদি এটা আসলে কি বুঝে গ্রাফিকগুলো একটু দেখতে চাই, দেখো তুমি ভাই এটার গ্রাফটা আঁকতেছি, দেখো গ্রাফটা আনতেছি। তুমি যদি এটার গ্রাফটা দেখো, এখানে বলছে যে x স্কয়ার প্লাস 5 ইকুয়ালস টু, এটা হচ্ছে x স্কয়ার প্লাস 5 এর গ্রাফ, তোমাকে আগে সেটা মাথায় রাখতে হবে অবশ্যই। এটা হচ্ছে x স্কয়ার প্লাস 5 এর গ্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে x স্কয়ার প্লাস 5 এর গ্রাফ। x স্কয়ার প্লাস 5 এর গ্রাফ কোথায় 6, তুমি সেটা বের করো আগে, খেয়াল করো। আমি যদি 6 এ যাই, এই যে 6 কোথায় খেয়াল করো, এই যে এখানে 6, x স্কয়ার প্লাস 5 এর গ্রাফ হচ্ছে এখানে 6, x প্লাস, মানে এটা একটা ফাংশন হিসেবে কনসিডার করলে, এটা একটা ফাংশন হিসেবে কনসিডার করলে, এটা হচ্ছে একটা ফাংশন, তাই না, এটা হচ্ছে f(x) এর ফাংশন। তো এই ফাংশনের ভ্যালু কোথায় 6, এই যে এখানে 6, এখানে 6 হলে তার ডোমেনটা বের করতে হচ্ছে, ঠিক আছে। এখন তার ডোমেনটা কথা খেয়াল করো তো, এই যে এটা খেয়াল করো, 4 ঘর মিলে 2 হয়েছে, যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর মিলে, তার মানে 2 ঘর মানে 1, তার মানে এই যে এটা হচ্ছে 1 আসলে, ঠিক আছে, এটা হচ্ছে 1, এই যে এটা হচ্ছে 1। এখন খেয়াল করো এটাতে 1 এর জন্য 6 পাচ্ছি। এখন খেয়াল করো তুমি, এটা কি ইন্টারেস্টিং, এই ফাংশনের গ্রাফ, এই ফাংশনের ভ্যালু 6 আরেক জায়গায় আছে, এই যে এখানেও 6, দেখো এখানেও কত, এখানেও 6, বুঝো না, এই যে এখানেও 6, এখানেও 6, এটার জন্য এটা কত, এটা কিন্তু -1, বুঝছি। তার মানে এই ফাংশনে, এই যে এই ফাংশন, এটাকে যদি আমি ফাংশন হিসেবে কনসিডার করি, এই ফাংশনের ভ্যালু 6 আমি দুইটা ভ্যালুর জন্য পাই, -1 এর জন্য আবার +1 এর জন্য, এই জন্য খেয়াল করো যে +1 -1 দুইটা ভ্যালু পাইছি, যে +-1। আশা করি বুঝছি, কঠিন লাগে কেন আমি দ্বিঘাত ফাংশনের গ্রাফ ভ্যালু দুইটা পাই, সেটা বুঝছো, এই যে এই কারণে আমরা দুইটা পাই,
কারণ এই যে এখানে দুইটা ভ্যালুর জন্য হচ্ছে সেম মানটা পাচ্ছি। আবার আমরা ফাংশনের সংজ্ঞাতে দেখছিলাম যে দুইটা ডোমেনের জন্য একটা রেঞ্জ পাওয়া যাবে, এটা আমরা, তবে একটা ডোমেনের জন্য দুইটা রেঞ্জ পাওয়া যাবে না, মনে আছে আশা করি। একটা রেঞ্জের জন্য এই যে একটা রেঞ্জ 6, দুইটা হচ্ছে 6 জন্য দুইটা ডোমেন আছে, মানে দুইটা ডোমেন দ্বারা একটা রেঞ্জ পাওয়া যাবে, কিন্তু কখনো একটা ডোমেন দিয়ে ধরো -1 দিয়ে 6 পাইছে আবার -7 পাবা না, আশা করি বুঝছি, ঠিক আছে। মানে একটা ডোমেন দ্বারা দুইটা রেঞ্জ পাওয়া যাবে, তবে দুইটা ডোমেন দ্বারা একটা রেঞ্জ পাওয়া যাবে, এটা হচ্ছে মেইন কনসেপ্টটা, ঠিক আছে। আশা করি বুঝতে তো কঠিন লাগে নাই। তাহলে কেন দ্বিঘাত রাশির গ্রাফ মানে ভ্যালু দুইটা পাওয়া যায়? তুমি যদি লেখছো x স্কয়ার = 25 লেখো, এরপর x লেখা হচ্ছে 2√25, এরপর লেখা হচ্ছে +-5, তাই না? তো এটা মানে কি, যে এটা যদি গ্রাফটা আঁকো দেখবা যে এখানে দুইটা এই যে এরকম ধরো পাইছো, তো এখানে এই যে দুইটা ভ্যালুর জন্য এই যে দুইটা ডোমেনের জন্য দেখবা যে এই যে রেঞ্জটা সেম থাকে, এই যে রেঞ্জটা সেম, এই যে 6 বা 25 থাকবে, তো ওই জন্য হচ্ছে কি আমরা এখানে দুইটা ভ্যালু পাই। আশা করি বুঝছি, ঠিক আছে। এখন তোমাদের অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে, আচ্ছা ভাইয়া যদি আমি লেটস সে x³ পাই, x³ প্লাস লেটস সে x³ = 8, তো আমি তখন দেখবা যে তুমি হচ্ছে কি যে x³ তুমি যদি 8 লেখো, কিউব করো, এখন ভাইয়া যেহেতু মাত্র তোমাকে বলছি যতটা এটা x³ x√8, তুমি এটা হচ্ছে 2 পাবা, এটা 8 করলে 2 পাবা, কিন্তু আর দুইটা ভ্যালু কত ভাই? তোমাকে মাত্র বলছি যে তুমি হচ্ছে এখানে যত পাবা ততটা ভ্যালু পাবা, এই যে 8, এখানে তুমি তিনটা ভ্যালু পাওয়ার কথা, এখানে যদি কিউব, এই যে এখানে, আচ্ছা এটা কিউব হবে ভাই, 8 লিখতেছি এখানে কিউব, এখানে তিনটা ভ্যালু পাওয়ার কথা না, তিনটা সমাধান পা। তো এখানে হচ্ছে কি সাধারণত তুমি দেখবা যে ধরো তোমার এই যে এটা ফাংশনটা এরকম হবে, x³ ফাংশনটা সাধারণত এরকম হয়, ঠিক আছে। তো তুমি দেখবা যে 8 এর জন্য তুমি এখানে এই যে একটা রেঞ্জ পাচ্ছ, কারণ এইদিকে আর নাই, একটা এই যে 2 এর জন্য 8 ফর एग्जांपल, এই যে এখানে পাওয়া যায় 2 এর জন্য 8, তুমি হচ্ছে 8 দুইটা মূল কোথায়, আমার এই যে সমীকরণের সমাধান 8 দুইটা কোথায়, এখানে তো আমি দুইটা ভিজুয়ালাইজ করতে পারতেছি x² ক্ষেত্রে, যে এখানে একটা আর এখানে একটা, কিন্তু কিউবের ক্ষেত্রে 8 দুইটা কোথায়? 8 দুইটা হচ্ছে অবাস্তব, মানে এগুলো হচ্ছে ইমাজিনারি। এটা একটু কনফিউজ হবে, মাথায় রাখবা যে কিউবের পরে যে যতটা x⁴ এখানে 4টা মধ্যে হবে, তবে দেখবা যে ওইখানে দুইটাই ইমাজিনারি হয়ে যাচ্ছে, এখানে দুইটাই ইমাজিনারি হয়ে যাচ্ছে। 6 এর জন্য দেখবা যে দুইটা বাদে আর 6টা ইমাজিনারি হয়ে যাচ্ছে, মানে ইমাজিনারি জিনিসটা আমরা আরো পরে শিখবো, এখন আমরা বুঝবো না জিনিসটা, বাট আপাতত মানে এখানে যতটা গাত থাকবে ততটা সমাধান পাওয়া যাবে, তবে ওগুলা বেশিরভাগ হচ্ছে মানে ইমাজিনারি, বেশিরভাগ না, দুইটার বেশি হলে সেটা ইমাজিনারি হয়ে যায়, ঠিক আছে, সেখানে ইমাজিনারি চলে আসে। তো আশা করি জিনিসটা মাথায় রাখবো, ওগুলো আমরা দেখবো না, আমরা x² পর্যন্ত, আমাদের x² পর্যন্ত কাজে লাগবে। তো আশা করি বুঝছি, অত কঠিন লাগে না, কেমন x² হলে কি হয়, ঠিক আছে, এক চলক বিশিষ্ট যে দ্বিঘাত হয়ে গেলে কি হয়, ঠিক আছে। এখন আমরা এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে 2 চলক বিশিষ্ট লেটস সে x + y = আমাদেরকে 10 দিল, তাহলে এটা আমি সমাধান করব কেমনে, এটা সমাধান করে মানে 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান কেমনে হবে, সেটা হচ্ছে আমাদের এটা নিয়ে হচ্ছে পুরো একটা অধ্যায়, সেটা হচ্ছে 2 চলক বিশিষ্ট সহজ সমীকরণ। এখন এখানে মাথায় কোশ্চেন আসতে পারছে, 2 চলক বিশিষ্ট যদি দ্বিঘাত চলে আসে, এরকম চলে আসলে তখন কি করব ভাই? ওইগুলোতে আর আমরা যাব না, কারণ ওইগুলো খুবই জটিল হয়ে যাবে, এখানে ইমাজিনারি 3D হয়ে যাবে, কাবজা হয়ে যাবে। আমরা জাস্ট দেখবো কি এক চলক বিশিষ্ট এক ঘাত, যেটা আমরা দেখছিলাম, এই যে সেটা হচ্ছে কি x + 5, এক চলক বিশিষ্ট দুই ঘাত লেটস সে x² + 10, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত। আর আমরা দেখবো যে 2 চলক বিশিষ্ট এক ঘাত, এই যে এখানে এক এখানে এক, মানে 2 চলকের উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে 1, এই 2 চলক বিশিষ্ট এক ঘাত দেখবো, ঠিক আছে। আর 2 চলক বিশিষ্ট দুই ঘাত আমরা দেখবো না, কারণ এটা খুবই জটিল, ঠিক আছে। মাথায় রাখবা এই তিনটা টাইপ হচ্ছে আমরা দেখবো, এক চলক বিশিষ্ট এক ঘাত, এই যে এটা এক চলক বিশিষ্ট দুই ঘাত, আর হচ্ছে এই যে দুইটা এক চলক বিশিষ্ট দুই ঘাত, এক চলক বিশিষ্ট ত্রিঘাত হলে সেটা কাবজা হয়ে যাবে, ঠিক আছে, ওইটা মাঝে মাঝে আসতে পারে। তবে আমরা একটা মূল নিয়ে কাজ করবো, দুইটা মূল ইমাজিনারি, সেগুলো নিয়ে আমাদের কাজ করা লাগবে না। আর এখানে আমরা দেখবো যে 2 চলকের ক্ষেত্রে দেখবো কি 2 চলকের ক্ষেত্রে শুধু এক ঘাত দেখবো, দুই ঘাত এগুলো দেখা লাগবে না, ঠিক আছে। আশা করি বুঝতে কঠিন লাগে না। এখন আমরা হচ্ছে 2 চলক বিশিষ্ট এক ঘাতটা প্রথমে দেখবো, এরপর হচ্ছে দুই ঘাতটা দেখবো, ঠিক আছে। আচ্ছা দুই ঘাতটা তো দেখবোই না, ঠিক আছে, 2 চলক বিশিষ্ট এক ঘাতটা দেখবো কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে। ওইটা সলভ করা আসলে গ্রাফিক্যালি কি বুঝায়, আচ্ছা এগুলো তো সলভ করে আমরা জানি। আচ্ছা তোমাকে আরেকটা কথা বলি, এখানে হচ্ছে ধরো তোমাকে 2 চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট একটা দ্বিঘাত গ্রাফ ফাংশন দিলে এরকম যে x² + 3x + 5, এটা তুমি কেমনে সলভ করবা? এটা সলভ করার উপায়টা আমরা এখনো জানি না, আমরা শিখবো যে এক চলক বিশিষ্ট সহজ সমীকরণ অধ্যায়ে যখন পড়বো, বা ওইখানে গিলে প্রশ্নগুলো যখন সলভ করবো তখন আসলে সলভ করবো, ঠিক আছে, শিখবো আর কি কিভাবে সলভ করে। এটা যে মিডল টার্মের মাধ্যমে সলভ করা যায় বা অন্যান্য উপায় আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। তবে আপাতত তোমাকে দেখাচ্ছি যে গ্রাফিক্যালি এটা আসলে কি বোঝায়, ঠিক আছে। গ্রাফিক্যালি এই যে x² + 3x + 5 এর গ্রাফটা ফর एग्जांपल এরকম হতে পারে, তো সেখানে হচ্ছে এই যে দেখবো যে সেম এই রেঞ্জটা আর এই রেঞ্জটা আছে না, সেম রেঞ্জের জন্য দেখবো যে তুমি দুইটা ডোমেন পাবা, তো দুইটা ডোমেন মানে পাওয়া মানে কি x এর দুইটা সলিউশন আছে, আশা করি বুঝছি, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে যাই 2 চলক বিশিষ্ট সমীকরণ কিভাবে সমাধান করা হয়, ঠিক আছে, আমরা দেখি। আচ্ছা আমরা একটা एग्जांपल নিয়ে শুরু করি। ধরো তোমাকে একটা 2 চলক বিশিষ্ট সমীকরণ দিল, ফর एग्जांपल x + y = 20, এখন তোমাকে বললো যে এটা সমাধান করে দাও, তো তুমি সমাধান করতে নেমে গেলা। আচ্ছা ভাবলা যে আচ্ছা মানে কি আমাকে x আর y এর মান বের করতে হবে, এমন মান বের করতে হবে যাতে হচ্ছে এইটা সিদ্ধ হয়, মানে কি তাদেরকে যোগ করলে 20 হয়, এটা বের করবে কেমন? তুমি বলতে পারো আচ্ছা ভাইয়া 10 + 10 যোগ 10 + 10 যোগ করলে তো 20 হয়ে যায়, তার মানে কি x এর মান 10, y এর মান 10 হবে? হ্যাঁ বলতে পারো, হ্যাঁ অবশ্যই হতে পারে, কিন্তু একটা জিনিস তুমি চিন্তা করো, তুমি বলতে পারো আচ্ছা 9 + 11 10 হয়, তাই না? আবার বলতে পারো যে 11 + 9 10 হতে পারে, আবার বলতে পারো আচ্ছা 12 + 8 10 হয়,
আবার বলবো যে আচ্ছা 13 প্লাস 7 10 হয়, 18 প্লাস 2 10 হয়, কনফিউশন না? বলবো যে 15 প্লাস 5 10 হয়, বুঝছি? তুমি বলবো যে 17 প্লাস 3 10 হয়। আমি কোনটা নিব? তাহলে তো এক্স এর মান এই যে সেগুলো সেগুলো একটা হতে পারে, মানে এক্স এর মান 10 হতে পারে, ওয়াই এর মান 10 হতে পারে, এক্স এর মান 1 হতে পারে, 9 হতে পারে, ওয়াই এর মান 11 হতে পারে, এক্স এর মান 11 হতে পারে, ওয়াই এর মান 9 হতে পারে, এক্স এর মান 12 হইতে হলে ওয়াই এর মান 8 হয়। এখন তুমি আসলে এক্স আর ওয়াই এর কোন মানগুলো নিবে? এক্স এর মান তুমি 11 নিবা আর ওয়াই এর মান 9 নিবা, এক্স এর মান 12 নিবা না এক্স এর মান 8 নিবা, 8 নিবা না এদের মধ্যে একটা নিবা, কোনটা নিবা? কনফিউশন পড়ে গেছে না? কিন্তু অন্যদিকে আবার খেয়াল করো, সমাধান মানে কি? সমাধান মানে হচ্ছে তুমি এক্স এর একটা নির্দিষ্ট মান বের করে দেওয়া, ওয়াই এর একটা নির্দিষ্ট মান বের করে দেওয়া, যাদেরকে যোগ করলে এই সমীকরণটা সিদ্ধ হবে। এখন তো তুমি কনফিউশনে পড়ে গেছো, কোনটা নিবা? কনফিউশনে পড়ে গেছো না? তা আসলে তুমি সমাধান করতে পারতেছো না। কেন পারতেছো না জানো? কারণ হচ্ছে যে তুমি এখানে খেয়াল করো, আমরা যখন এর আগে সমীকরণগুলো সলভ করছিলাম তখন কি ছিল আমাদের, যে তোমার এক চলক বিশিষ্ট কথা বলতেছি। ধরো x প্লাস 10 = 20 দিছে, তুমি কি করছো যে x এর মান কত বাইর করছো? ধরো x এর মান 10 হবে, কারণ 10 যোগ করলে 20 হয়, সেটা বাইর করছো কেমনে? x = 20 - 10, x = 10। এটা পারি গেছো, কারণ x এর কারণে এখন x এর জায়গায় শুধু 10 বসালে এটার মান 20 হবে, আর কিছু 9 বসালে 20 হবে না, 11 বসালে 20 হবে না, কারণ 11 বসালে 21 হয়ে যাবে। কিন্তু এখানে সমস্যাটা কেন ক্রিয়েট হচ্ছে তুমি আগে সেটা চিন্তা করো। কেন ক্রিয়েট হচ্ছে? কারণ হচ্ছে কি যে এটা ছিল এক চলক, এটা হচ্ছে দুই চলক। তো দুই চলক বিশিষ্ট সমীকরণ যখন এই যে এখানে খেয়াল করো, একটা সমীকরণ দিছে, তুমি এখন এই যে কাবজায় পড়ে গেছো, কোনটা বসা যা বুঝতেছো না। কারণ হচ্ছে কি যে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধানের জন্য আসলে দুইটা সমীকরণ লাগে, তাহলে তুমি সলভ করতে পারো। কিন্তু খেয়াল করো ভাই, তোমাকে বলি যে ধরো সেম জিনিসটা ভাই আরেক অন্যভাবে দেখাচ্ছি, দেখো তোমাকে ফর এক্সাম্পল এবার বললো যে তোমাকে সেম জিনিসটা বললো যে x + y = 20, কিন্তু তোমাকে সাথে আরেকটা জিনিস বলছে যে x - y = let's say 10, এটা বলে দিচ্ছে সাথে। এখন তুমি দেখবা যে সমীকরণটা সমাধান করতে পারবা। কেন? খেয়াল করো, মানে তোমাকে এখন কিন্তু দুইটা কন্ডিশন, যে বলছে যে x এর সাথে y যোগ করলে 20 হতে হবে, আবার x থেকে y বিয়োগ করলে 10 হতে হবে। তুমি ভাববা যে আচ্ছা x সাথে 10 যোগ করলে তো 20 ঠিক আছে, কিন্তু খেয়াল করো x থেকে y বিয়োগ করলে, মানে 10 থেকে 10 বিয়োগ করলে, যে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আবার 10 হয় নাই, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যায়, তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে গেছে অলরেডি। 9 থেকে 11 যোগ করলে 10 হয়, 11 20 ঠিক আছে না, কিন্তু বিয়োগ করলে খেয়াল করো -2 আসে, তো এটা ক্যান্সেল আউট হয়ে গেছে। 11 সাথে 9 এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আসবে না। যোগ করলে 20 হবে, কিন্তু বিয়োগ করলে 10 হবে না। যোগ করলে 20 হবে, কিন্তু বিয়োগ করলে 10 হবে না, ক্যান্সেল আউট। যোগ করলে 20 হবে, কিন্তু বিয়োগ করলে 10 হবে না, ক্যান্সেল আউট। এটা খেয়াল করো, এটার দিকে খেয়াল করো, এটার দিকে খেয়াল করো, এটার দিকে 15 সাথে 15 যোগ করলে 20 হয়, 15 সাথে 15 যোগ করলে 15 সাথে 5 যোগ করলে 20 হয় ঠিক আছে, কিন্তু 15 থেকে 5 বিয়োগ করলে আবার 10 হয়ে যায়। তার মানে কি এই যে এটা কিন্তু এটাকে ম্যাচ করতেছে, এটাকে ম্যাচ করতেছে। এখন কিন্তু আমি একটা নির্দিষ্ট ভ্যালু পেয়ে গেছি যে x এর মান মাস্ট বি 15 হতে হবে আর y এর মান মাস্ট বি 5 হতে পারে। বুঝো নাই? আশা করি বুঝে গেছো। এখন কিন্তু তুমি একদম নির্দিষ্ট করে বের করে ফেলছো x আর y এর মান কত। কিন্তু এর আগে যখন তুমি শুধু একটা সমীকরণ নিয়ে চিন্তা করতেছো, তখন দেখতেছো যে আরে ভাই আমি তো সাগরে ডুবে যাচ্ছি। এই যে খেয়াল করো, তুমি এখানে আরো অনেকভাবে লিখতে পারো যে 17.5 প্লাস 2.5, এটা করলো বিষয়। অসংখ্য মানের ভিতরে আমি কোনটা নিব বুঝতে পারতেছি না, কিন্তু যখন আমি দুইটা ইকুয়েশন করে ফেলছি, দুইটা কন্ডিশন দিয়ে ফেলছি, দুইটা শর্ত দিয়ে ফেলছি যে দুইটার সঙ্গে যোগ করলে 20 হবে, দুইটার সঙ্গে বিয়োগ করলে মাস্ট বি 10 হতে হবে, তখন আমার ওই জিনিসগুলো একদম সংকুচিত হয়ে একটা নির্দিষ্ট ভ্যালুতে চলে আসছে। আমি এখন সমাধান করতে পারছি, একটা নির্দিষ্ট ভ্যালু বের করছি দুইটার জন্য। কি বলছি বুঝছি? আশা করি বুঝছি, তো কঠিন লাগে না। কেমন? এখন আমাদের তাহলে সারমর্মটা কি? সারমর্মটা হচ্ছে এটা যে যখন খেয়াল করো, আমরা যখন তোমাকে হচ্ছে কি যে এক ছলক বিশিষ্ট একটা সমীকরণ দেওয়া থাকবে, যে এক ছলক বিশিষ্ট একটা সমীকরণ, এই যে এক ছলক বিশিষ্ট একটা সমীকরণ, তখন তোমাকে একটা সমীকরণ দিলে তুমি সলভটা করতে পারবা। এই যে খেয়াল করো এক্স এর রেখেছি। কিন্তু যখন তোমাকে দুই ছলক বিশিষ্ট সমীকরণ দিবে এবং সলভ করতে বলবে, তবে একটা সমীকরণ দিছে, মানে দুই ছলক বিশিষ্ট একটা সমীকরণ, এই যে একটা সমীকরণ, তখন তুমি সলভ করতে পারবা না। তোমাকে কি লাগবে? দুই ছলক হলে দুই ছলক বিশিষ্ট সমীকরণ সমাধান করার জন্য অবশ্যই তোমাকে এই যে দুইটা সমীকরণ লাগতেছে। খেয়াল করো, একটা দুইটা, এই দুইটা দিলে তবে আমি হচ্ছে এক্স আর ওয়াই এর একটা নির্দিষ্ট ভ্যালু বের করতে পারতেছি। কি বুঝছি? মানে যত ছলক ততটা সমীকরণ দেওয়া লাগবেই। এখানে একটা ছলক ছিল, একটা সমীকরণ দিয়েছিল। এখন যদি তোমাকে কোশ্চেন করে আসে, তাহলে তোমাকে ফর এক্সাম্পল বলা হলো যে x + y + z যোগ করে লেটস সে 30 হয়, এবং তোমাকে বলে দিল যে এটা সমাধান করতে, তুমি কি এটা সমাধান করতে পারবা? বলো, এটা সমাধান করতে পারবে না, কারণ এটা তিন ছলক বিশিষ্ট আমাকে দেয়া আছে একটা সমীকরণ। তোমার কয়টা সমীকরণ লাগবে জানো? তোমার তিনটা সমীকরণ লাগবে, যেহেতু তিন ছলক তিনটা সমীকরণ লাগবে। তোমাকে ফর এক্সাম্পল এরকম আরো এক সমীকরণ দেওয়া লাগবে যে x + 5z = লেটস একটা মান দিল, লেটস 125, 2x - 3y + 3z = লেটস ফর এক্সাম্পল, এগুলো জাস্ট বাই র্যান্ডমলি নিচ্ছি। তোমাকে এরকম তিনটা সমীকরণ দেওয়া লাগবে তিন ছলক বিশিষ্ট সমীকরণ সমাধান করার জন্য। আশা করি বুঝছি। যত ছলক তত সমীকরণ, যত ছলক তত সমীকরণ মাস্ট বি লাগবে সলভ করার জন্য। এটা একদম ভালো করে মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি একটা জিনিস মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে এই যে এই তিনটা সমীকরণ, এই দুইটা সমীকরণ, এই যে একটা সমীকরণ, এখন খেয়াল করবো যদি চারটা সমীকরণ, মানে চার ছলক বিশিষ্ট একটা সমীকরণ দেখো, তাহলে চারটা সমীকরণ লাগতো, ঠিক আছে?
4 চলক বিশিষ্ট সমীকরণের জন্য 4টা সমীকরণ লাগতো ওই চলকগুলোর মান বের করার জন্য। আশা করি বুঝছি, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখতে, এই 3টা সমীকরণকে একত্রে বলা হয় সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন, এই 2টা সমীকরণকে একত্রে বলা হয় সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন, বা ওই যে 4টা ইকুয়েশনকে একসাথে, 4টা চলক থাকলে 4টা ইকুয়েশনটাকে বলা হয় সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন একসাথে। কেন সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন না বলা হয়? কারণ হচ্ছে খেয়াল করো, এই সমীকরণগুলোর একটা বৈশিষ্ট্য আছে যে সবগুলোর পাওয়ার 1, আর লিনিয়ার মানে কি সহজ সরল বলা যায়, আর লিনিয়ার শব্দটার মানে কি সহজ সরল। সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন এই কারণে বলা হয়। আর একটা থাকলে তুমি এটাকে জাস্ট লিনিয়ার ইকুয়েশনে বলতে পারো, সিস্টেমস অফ বলার দরকার নেই, কারণ সিস্টেম বলতে সাধারণত 2টা 3টা থাকলে বুঝা হয়, ঠিক আছে। তো এখানে 2টা 3টা থাকছে, এই জন্য সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন বলা যায়, ঠিক আছে। আশা করি বুঝতে অত কঠিন লাগে না। আমাদের এই যে 2 চলক বিশিষ্ট সমীকরণ কিভাবে সমাধান করতে হয়, 2 চলক বিশিষ্ট সমীকরণ কিভাবে সমাধান করতে হয়, এটা হচ্ছে আমাদের একটা পুরো অধ্যায় আছে জাস্ট এই সমাধান নিয়ে। জাস্ট এইরকম 2 চলক বিশিষ্ট 2টা সমীকরণ দিয়ে আমাদেরকে সমাধান করতে বলবে। সেটা হচ্ছে তাই মেবি 12 নম্বর অধ্যায় আমাদের, সেটা হচ্ছে তাই 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। তো এই 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধানের 3টা উপায় আছে। একটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগণন। আমরা ওইখানে ওইগুলো দেখবো, আমরা ওগুলো দেখবো, ঠিক আছে ইনশাল্লাহ। এখন দেখো 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ তো অনেক ধরনের হতে পারে, খেয়াল করো। একটা হতে পারে যে 2x + 3y = 20, আর একটা হতে পারে যে 5x - 3y = let's say for example 25। তো এরকম হতে পারে। তো এরকম অনেক জোরে জুলে আসতে পারে। আবার কতগুলোতে দেখবা যে ½ x - 5y = let's say 20, আর let's say এখানে 3/2x - 10/11y = let's say 21। তো চলক কিন্তু এখনো 2টা, ঠিক আছে, চলক দুইটা, ঠিক আছে। তো এগুলো সমাধান করবো কেমনে সেটা তো আমরা বলছি ভাই একটু পরে দেবো। তবে হচ্ছে কি যে আমাদের ওই যে মানে দেখো এগুলো তো 12 নম্বর অধ্যায়ের পড়াশোনা না, কিন্তু 12 নম্বরের আগে হচ্ছে অনেক জায়গায় আমাদের এই জিনিসগুলো কাজে লাগে। তো সেগুলা 12 নম্বর আগে যেগুলো কাজে লাগে সেগুলোর ইকুয়েশনগুলো সাধারণত এরকম কঠিন হয় না, সেগুলোতে একটু সিমিলারিটি দেখা যায়। দেখবা যে সবসময় সেই ইকুয়েশনগুলো এমন হবে যে দুই পাশে 2টা জিনিস থাকবে, এরকম 2টা মানে চলক থাকবে আর কি। ধরো এই যে একটা চলক আর একটা চলক, দেখবা যে প্লাস একটা তার একটাতে মাইনাস, মানে এই যে দুই পাশের যে জিনিসগুলো এগুলো দেখবা যে সেম থাকতেছে। মানে এখানে যদি 2a থাকে দেখবা যে এখানে 2a থাকতেছে, আর এখানে যদি 3b থাকে এখানে দেখবা যে 3b থাকতেছে। মানে এই যে যোগ বা বিয়োগের দুই পাশের জিনিসগুলো সেম, মানে একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এখানে প্লাস এখানে মাইনাস, বা এখানে মাইনাস এখানে প্লাস। এই যে 2টা জিনিসকে হচ্ছে অনুবন্ধী বলা হয়, পরস্পরের অনুবন্ধী বলা হয়। এটা মাথায় রাখতে হবে যে অনুবন্ধী ফর্মের সমীকরণগুলো থাকবে। আচ্ছা ভাই, যদি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি, মানে যদি একটা যদি a + b থাকে আর একটা হচ্ছে a - b থাকে, এগুলো সামথিং দেওয়া থাকবে, ঠিক আছে, সামথিং থাকবে। যে যে এখানে যেমনটা লিখছি যে খেয়াল করো, ঠিক আছে, একটা প্লাসে থাকবে আর একটা মাইনাস থাকবে, বা এখানে 2a থাকলে এখানে 2a থাকবে, মাস্ট বি 2a থাকতে হবে। কি বলছি? বা এখানে যদি 3b থাকে এখানে 3b থাকবে। মানে ভাই বলতে যেটা যে প্লাস মাইনাসে দেখবে যে একটাতে প্লাস আর একটাতে মাইনাস, এবং হচ্ছে এই পাশে যেটা এই পাশে সেটা, এই পাশে যেটা এই পাশে সেটা, এটাই বলতে চাচ্ছিলাম। আর এরকম থাকলে এগুলোকে একে অপর অনুবন্ধী বলা হয়। এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। এটা অনেক জায়গায় কাজে লাগবে এই কনসেপ্টটা, ঠিক আছে, অনুবন্ধীর কনসেপ্টটা। মানে সবকিছু সেম, জাস্ট মাঝে চিহ্নটা পরিবর্তন। তো এই সমীকরণগুলো সলভ করা যায় সহজে, একটা উপায় আছে সহজ সলভ করার। তো এখন ভাই তোমাকে সেটা একটু দেখাতে চাচ্ছি, কারণ কি এরকম ইকুয়েশন আসতে পারে, সহজ ইকুয়েশনগুলো আমাদের যেমন ত্রিকোণমিতিতে আসতে পারে অনেক সময়, ঠিক আছে। এছাড়া বিভিন্ন জায়গায় আসতে পারে, বিশেষ নাই। তো সেজন্য হচ্ছে আমরা এইটা কেমনে সলভ করতে হয়, যে সহজ একদম সিম্পলেস্ট ফর্মটা, এগুলো হচ্ছে আমরা ওইখানে দেখবো সিম্পলেস্ট ফর্মটা কিভাবে সলভ করতে হয়, সেটা এখন ভাই তোমাকে একটু দেখাতে চাচ্ছি, ঠিক আছে। আর এই যে এগুলো নিয়ে আমাদের ওইরকম পড়াশোনা নাই এখন, এগুলো পরে দেখবে ইনশাল্লাহ। এখন বলতে মানে পরে ক্লাসে দেখতে পারো হয়তো, ঠিক আছে। এই বইতে নাই ওইরকম, ঠিক আছে, নাই টোটালি পাওয়া না আশা করি। তো আর এগুলোতে আমরা 2 অধ্যায় শিখবো। আর এর আগে তো ওই যে এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, তো এগুলোতে সিম্পল আমরা জানি, এগুলো আমরা অনেক সলভ করছি কয়েকটা সমীকরণ অধ্যায়টা, সমীকরণের ভিডিওটাতে। এরপর হচ্ছে যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত থাকলে কি বুঝায়, সেগুলো হচ্ছে আমরা সলভটা দেখি না কিভাবে করে, তবে গ্রাফিক্যালি সলভটা কি বুঝাই, গ্রাফিক্যালি সলভটা মানে কি বুঝে, এখানে কেন 2টা মান পাওয়া যায়, ডিগ্রি যত মান কেন 2টা, সেটা আমরা দেখছিলাম, ঠিক আছে। কিউবের ক্ষেত্রে 3টা মান পাওয়া যাবে, যেখানে 2টাই ইমাজিনারি, 4 এর ক্ষেত্রে 2টা পাবো আর 2টা হচ্ছে ইমাজিনারি, ওগুলো আমরা দেখছিলাম। তো স্কয়ার পর্যন্ত আমরা সলভটা দেখি না, কেমনে সলভ করবে এটা দেখি না, কেমনে সলভ করবে এটা দেখবো আমরা এক চলক বিশিষ্ট সহজ সমীকরণ হচ্ছে 2 ইনিশিয়ালিটিতে আমরা দেখবো যেগুলো কেমনে সলভ করতে হয়। তবে আমরা দেখছি যেটা গ্রাফিক্যালি সলভ মানে কি বুঝায় সেটা আমরা দেখছিলাম, ঠিক আছে। এরপরে যেমন এখন হচ্ছে আমরা এই যে এটা সহজটা, এই যে সহজ ফর্মটা কেমনে সলভ করে সেটা দেখবো। এরপর দেখবো যে এগুলা এই যে এগুলা কেমনে গ্রাফিক্যালি সলভ মানে কি বুঝায়, এগুলোকে সলভ করা আসলে কি বুঝাই গ্রাফিক্যালি আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে। তো মানে প্রথম হচ্ছে এটা একদম সহজটা কিভাবে সলভ করে সেটা দেখা দিব, আর এই যে কঠিনগুলো সলভ করতে হবে কিভাবে সেটা হচ্ছে 12 নম্বর অধ্যায় দেখবো। আর এগুলা সবগুলো আসলে সলভ মানে কি বুঝায়, 2 চলক বিশিষ্ট সহজ সমীকরণ, সেটা আমরা এখন একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করবো। তো শুরু করা যাক, কেমন? একটু এদিকে যাই, একটু ভাইয়া উপরে যাই, কেমন, নিচে যাই, নিচে, কেমন। তা আমরা প্রথম যদি একটা ওই যে যেটা বলছি সহজ ওই যে অনুবন্ধী ফর্মের একটা সমীকরণ সমাধান কেমনে করে সেটা দেখি, এরপর আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো, ঠিক আছে। বা যদি একটা সমীকরণ নিলে আগের সমীকরণটা নিয়েছি না, ধরো x + y যোগ করছিলাম, কত ছিল যে 20, আর বলতেছিলাম যে x - y করলে হচ্ছে সেটা হচ্ছে কত হচ্ছিল যে সেটা 10 হচ্ছিল, তাই না। তো এটা দুটো সমীকরণ সমাধানের উপায় হচ্ছে কি জানো, তুমি এটাকে একটা নাম দিবা 1, আর এটাকে নাম দিবা, ঠিক আছে। আচ্ছা তোমাকে এরপরে আরেকটা জিনিস বলি যে তুমি করবা কি জানো, আচ্ছা তোমাকে এর আগে যে জিনিসটা একটু ব্যাখ্যা করা উচিত সেটা সেরকম যে তোমাকে দুম করে বললে তুমি কনফিউজ হয়ে যাবে। দেখো ধরো তোমাকে বলছি যে লেটস সে 10 = লেটস সে
10 ইকুয়ালস আচ্ছা ধরো 10ই বলি। আচ্ছা আরেকটা হচ্ছে 20 ইকুয়ালস টু 20, তাই না? 20 ইকুয়ালস টু 20। এখন আমি যদি একটা কাজ করি যে এই যে এটা একটা সমীকরণ, তাই না? বলতে পারো না? হ্যাঁ, এটার এই বাম পক্ষ আমি একটা কাজ করি যে এই বাম পক্ষ নিছি, এরপর এটার বাম পক্ষ নিছি, এটা একটা সমীকরণ, এটা বাম পক্ষ নিছি, 10 + 20 নিছি, ঠিক আছে? আচ্ছা এগুলো সমীকরণ, এগুলোকে অ্যারিথমেটিক সমীকরণ বলতে পারি, ঠিক আছে? যে অ্যালজেব্রিক সমীকরণ না, কারণ এখানে চলক নাই। আচ্ছা আমি এই যে কি করছি, দুটো সমীকরণের বাম পক্ষ যোগ করছি, আমি ডান পক্ষ যোগ করতেছি, 10 + 20, এই যে 10 + 20 ডান পক্ষে আমরা যোগ। এখন খেয়াল করো তো, দেখি তো। আচ্ছা ভাই যদি সমান সমান এটা দিয়ে দিছি অলরেডি, খেয়াল করো 10 + 20 কত হয় 30, আর 10 + 30 = 20 কত হয় 30, মানে কি সমান সমান এটা দেয়া যাচ্ছে, তার মানে এই দুইটা জিনিস দেয়া যাচ্ছে, ভ্যালিড এই জিনিসটা, ঠিক আছে? মানে কি তুমি দুইটা সমীকরণ দেয়া থাকলে, এরকম দুইটা সমীকরণ দেয়া থাকলে তুমি বাম পক্ষ আর ডান পক্ষ যোগ করলে প্যারা নাই, মানে কি এটাকে বলা হয় যে দুইটা সমীকরণ যোগ করা। এই জিনিসটা কি বলা হয়, এই জিনিসটাকে বলা হচ্ছে দুইটা সমীকরণ যোগ করা। এটাকে এই যে মাত্র যে জিনিসটা করছি, বাম পক্ষ যোগ আর সমান সমান ডান পক্ষ যোগ, এটাকে বলা হচ্ছে দুই সমীকরণটাকে যোগ করা। আবার সিমিলারলি অন্য কাজটা করতে পারে যে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করা, মানে কি বলতে পারো তুমি, সেটা হচ্ছে যায় যে এই যে বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ করে দিবা, এই যে 10 - 20 করে দিবা, এই সমীকরণে বাম পক্ষ আর এই সমীকরণে বাম পক্ষ বিয়োগ করে দিছি, আর এই সমীকরণে ডান পক্ষ আর এই সমীকরণে ডান পক্ষ বিয়োগ করে দিবা। যদি 10 - 20 লিখি, যেটা এটা তো 10 - 20, তাই না? খেয়াল করো এই যে -10 আর এদিকে হচ্ছে -10, তো সমান সমান লেখা যাচ্ছে। তার মানে কি দুইটা সমীকরণের ডান পক্ষ মানে দুই সমীকরণ যোগ বিয়োগ করা যায়, বুঝছি? এই জিনিসটা আমি তোমাকে বুঝাতে চাচ্ছিলাম। এখন আমরা এই কাজটা করবো, এখানে যোগ বিয়োগ করলে দেখবো যে এই ছলকগুলো বাইরে যাবে। এটা কেন করা যায় সেটা তো বুঝছি। এটা তুমি আরেকটা দিকে চিন্তা করতে পারো, যেটা খেয়াল করো, তুমি ভাবতে পারো যে ধরো a = b একটা সমীকরণ আছে, ধরো c = d। এখন খেয়াল করো আমি করতেছি কি, খেয়াল করো এই যে c = d, তাই না? মানে c আর d আসলে একই জিনিস, ঠিক আছে? c আর d একই জিনিস, তো একই জিনিস খেয়াল করো, c যেটা d সেটা, তো আমি এই যে এর সাথে c সেম জিনিস যোগ করলে আর আবার b সাথে সেই সেম d যোগ করতেছি, মানে কি সেম এই c টাকে যোগ করতেছি। তো এখন খেয়াল করো সমীকরণ দুই পক্ষে কিন্তু সেম জিনিস যোগ করা যায়, আমরা জানি। যে খেয়াল করো তুই যদি 10 = 10 লিখো, এরপর যদি দুই পক্ষে 5 যোগ করে দাও, প্যারা নাই, কারণ কি 15 = 15 মেইনটেইন করতেছে, প্যারা নাই, সমান সমান এটা ভ্যালিড। তো আমি খেয়াল করি এই যে দুই পক্ষে সেম জিনিসটা যোগ করে দিচ্ছি, আর অন্য সময় কি করো দুই পক্ষে সেম জিনিসটা বিয়োগ করে দিচ্ছি, কারণ এটা আর এটা এই c আর d তো সেম জিনিস। এখানে খেয়াল করো x - y 10 কে রিপ্রেজেন্ট করতেছে, x - y কিন্তু 10ই, কারণ x এর মানে এখানে আমরা একটা সলিউশনটা অলরেডি করে ফেলছিলাম, মনে আছে? x এর মান কত আসছিল, x এর মান ছিল যে 15 আর y এর মান 5 আসছিল, তো 15 - 5 করলে কিন্তু সেখানে 5 এই যে 10ই আসছে, মানে কি এটার এটা সেম জিনিস। তো এটার সাথে এটা যোগ করা আর এটার সাথে এটা যোগ করা সেম জিনিস। আশা করি বুঝছি ভাই, এখন করে দেখালে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন কি করবো যে সমীকরণ একা কেন যোগ আর বিয়োগ করতে পারি সমীকরণ দুইটা, এটা তো বুঝছি, তাই না? হ্যাঁ এটা করা যায়। এখন আমি যে কাজ করবো সেটা হচ্ছে সমীকরণ 1 যোগ 2 করবো, দেখি 1 যোগ 2 করা মানে কি, সমীকরণ 1 2 যোগ করা মানে কি, যাই বাম পক্ষ যোগ। আমি যদি বাম পক্ষ যোগ করি x + y + x - y, বাম পক্ষ যোগ করছি এই যে এটা, আর ডান পক্ষ যোগ করে দিব, তাই না? 20 + 20, ঠিক আছে? কেন যোগ করতে পারতেছি সেটা বুঝতেছি, তাই না? কারণ খেয়াল করো এই যে এটার সাথে, খেয়াল করো এই যে এটার সাথে আমি এটা যোগ করছি, তাই না? তো এটার সাথে এটা যোগ করা আর এটার সাথে এটা যোগ করা তো সেম জিনিস, বুঝো নাই? বুঝছি, কারণ এটার এটা সেম জিনিস। তো সমীকরণ দুই পক্ষে এই যে এই পক্ষে আমি এই জিনিসটা যোগ করেছি, আবার এই পক্ষ হচ্ছে এই যে সেম জিনিসটা যোগ করেছি, কারণ x - y আর 10 হচ্ছে সেম জিনিস। আশা করি বুঝছি, আর পেছাচ্ছি না, ঠিক আছে? এরপর খেয়াল করো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস করবে, কি এই যে +y - y কাটা চলে যাবে। কেন কাটা যাচ্ছে? কারণ হচ্ছে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, এই কারণে কাটা যায়। এই কারণে হচ্ছে অনুবন্ধী, যে এই কারণে এইভাবে যোগ করলে তোমার কাটাকাটি চলে যায়, এবং এখানে একটা চলক চলে আসে, দেখো 2x আর এদিকে হচ্ছে 30, তো x = 50, x এর মান কত পাইছি আমরা 50। তো তুমি যদি এখানে খেয়াল করো, আচ্ছা এবার তুমি বিয়োগটা দেখা দিই, তারপরে ওই জিনিসটা দেখাচ্ছে ভাইয়া। আচ্ছা বিয়োগটা একবার দেখা দিই তোমাকে, যে তুমি যদি 1 থেকে 2 বিয়োগ করো, দেখো 1 থেকে 2 বিয়োগ করলে কত হবে, যে x + y, খেয়াল করো -x - y, খেয়াল করো মাইনাস কিন্তু পুরোটাকে করতেছি, তো এই জন্য ভাই ব্র্যাকেট দিয়ে দেখাইছি। এরপর হচ্ছে 20 - 10, ঠিক আছে? এরপর হচ্ছে কি হবে, যে খেয়াল করো যে x + y - x + y হয়ে যাবে না, এই যে মাইনাসটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি, 20 - 10 হচ্ছে 10। এখানে খেয়াল করো যে মাইনাস করার কারণে কি হবে, যে মাইনাসটা প্লাস হয়ে যাওয়ার কারণে যে +y থেকে যাবে, অন্যদিকে যে -y - x + x কেটে চলে যাবে, তো থাকতেছে কত 2y = 10। তো y এর মান কত আসতেছে, y এর মান হচ্ছে 10/2, অর্থাৎ 5। দেখছো আমরা এই যে আগে সলিউশন করছিলাম, এটা বুঝে যাচ্ছে। এখন আমরা সিদ্ধ করতে পারি এটাকে, মানে আসলে আমাদের মানগুলো এই যে x এর মানে এটা যে y এর মানে যে সঠিক হয়েছে কিনা এটাকে বলে সিদ্ধ করা, চেক করা, যায় একটু রিচেক করা যে সঠিক হয়েছে কিনা, ক্রস চেক বলতে পারো আর কি। তুমি x এর মানে এখানে 15 বসায় দেখো, আর y এর মান 5 দেখা যায়, 15 5 যোগ করলে 20। হ্যাঁ আসলে সমাধান হয়েছে, এটা মেইনটেইন করতেছে, এটাকে সিদ্ধ করতেছে। আমি এটাকে সিদ্ধ করে দেখি, তো এটাকে সিদ্ধ করা বলে আর কি। এটাকে x এর মান 15 বসায় দেখি, y এর মান 5 বসায় দেখি, তো হ্যাঁ আসলে এটা 10 এর সমান হয়, তার মানে এটা হয়েছে। এরকম কোন সমীকরণ সমাধান করলে এরকম চেক করতে পারবে, রিচেক করতে পারবে, ঠিক আছে? x আর y এর মান বসায় চেক করতে পারবে, হয়েছে, তার মানে সমাধান হয়েছে। এখন কেন কাটাকাটি গেছে দেখছো তুমি, কারণ এটা অনুবন্ধী, যোগ করলে এটা কাটাকাটি চলে যায়, বিয়োগ করলে এটা কাটাকাটি চলে যায়, এই যে দেখছি আমরা মাত্র। এখন তোমার যদি এখানে ভাই কেন বলছি যে সেম থাকতে হবে, খেলো এখানে যদি 3y থাকতো, এখানে যদি 3y থাকতো কিন্তু এখানে y, তখন কিন্তু দেখবা যে এই যে 3y আর y, মানে এখানে আবার 2y একটা থেকে যেত,
কথাই বলছি, এখানে 3y হতো না তখন। তো এখানে যদি 3y থাকতো তখন এই 3y এই যেখানে 3y কেটে চলে যেত। তো এই জন্য মাথায় রাখবো যে সেম মানে এই পাশে যেটা এখানেও সেটা, এইখানে এই পাশে যেটা এই পাশে সেটা, আর এই পাশে যেটা এই পাশে সেম লজিক, এইটা এই পাশে সেম থাকতে হবে, ঠিক আছে। তো এখন তুমি এখানে 4x দাও আর এখানে লেটস সে 4x দাও, তখন দেখবে যে এই যে এখন 4x প্লাস 4x হয়ে 8 হয়ে যেত, 3y কেটে চলে যেত, আর ওইখানে দেখতে যে 4x কাটা চলে যেত, 3y 6y হয়ে যেত। আশা করি বুঝছি এটা কেমনে সলভ করবো। জাস্ট এই যে এরকম অনুবন্ধী ফরম্যাটে দুইটা ইকুয়েশন দেওয়া থাকলে কেমনে সলভ করা, দুই ছলক বিশিষ্ট, একবার যোগ আর একবার বিয়োগ। আশা করি বুঝেছ। আর কঠিনগুলো আমরা 12 নম্বর অধ্যায় দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন তোমাকে ভাই দেখাতে যাচ্ছি যে এগুলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি, তো সেই জন্য হচ্ছে ভাই এগুলো একটু মুছে ফেলতেছি, কেমন। দেখো ভাইয়া যদি সেম ইকুয়েশন গুলো আরেকবার এই দিক দিয়ে একটু লিখি, দেখো সেম ইকুয়েশনটা ছিল কত, x প্লাস ওয়াই হচ্ছে কত 20 আর x মাইনাস ওয়াই ছিল 10, তাই না? হ্যাঁ, এখন তুমি এই যেগুলোকে যদি একটু ম্যানিপুলেশন করো, এই যে এটা থেকে কি পাও দেখো, এটা থেকে তুমি লিখতে পারো না এটাকে যে তুমি ওয়াইটাকে এই পাশে রেখে দাও আর এক্সটাকে ওইদিকে নিয়ে যাও, y 20 মাইনাস x, তাই না? আর এদিক দিয়ে লেখা যায় যে y হচ্ছে যে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসতে গেলে প্লাস হয়ে গেলো, আর এদিকে হয়ে গেলে 10টা দিকে গেলে x মাইনাস 10, ঠিক আছে। তারপর ওয়াইটাকে এই পাশে, আশা করি বুঝছি। আর আচ্ছা তোমাকে বুঝে দেখাই, দেখো এখানে প্রথমে করছি কি জানো, যে ওয়াইটাকে ওইদিকে নিয়েছি না, x মাইনাস 10 হচ্ছে ওয়াই, তাই না? ওয়াইটা প্লাস হয়ে গেছে, 10টা মাইনাস হয়ে গেছে। এরপরে যে এটাকে এই পাশে লিখছি, ওইটাকে পাশে পুরোগুলো নিয়ে, মানে এই পাশে সবগুলো এই পাশে আর এই পাশে সবগুলো এই পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হয় না, আমরা জানি। এখন আমি দুইটা ইকুয়েশন পেয়েছি না, এগুলো কিন্তু ইকুয়েশন, ঠিক আছে। এটাকে এক নাম দিই, এটাকে দুই নাম দিই, মানে ভাই এখানে কুরসিটা কি আসলে, তাহলে কুরসি হচ্ছে মানে ওয়াইটাকে এক পাশে, শুধু ওয়াইটাকে এক পাশে নিয়ে আসছি আর বাকিগুলোকে এক পাশে নিয়ে গেছি, শুধু ওয়াইটাকে এক পাশে রাখছি, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে গেছি। এবার তুমি একটা ইন্টারেস্টিং জিনিস এখানে খেয়াল করো, তুমি চাইলে এই যে এটাকে এমন না যে x এর বিভিন্ন মান দিয়ে তুমি y এর বিভিন্ন মান পাবা, এখানে x এর বিভিন্ন মান বসালে y এর বিভিন্ন মান পাবা না, এখানে x এর বিভিন্ন মান বসালে y এর বিভিন্ন মান পাবা না। তুমি যে এটাকে একটা ফাংশন হিসেবে চিন্তা করতে পারো, এই যে ওয়াইটাকে আর এটাকে, এই দুইটা ফাংশন হিসেবে চিন্তা করতে পারো। এখন ফাংশনের গ্রাফ মানে যেটা বলতে চাচ্ছি, এই যে প্রথম ওয়াইটাকে তুমি হচ্ছে যাই f of x equals to y equals to হচ্ছে 20 মাইনাস x, এটা একটা ফাংশন, f of এটা একটা ফাংশন y equals to x মাইনাস 10। এখন তুমি কি করবা জানো, সেটা হচ্ছে তুমি এই দুইটা ফাংশনকে হচ্ছে গ্রাফে প্লট করবা, এই যে গ্রাফে প্লট করবা কেমনে সেটা তো আমরা জানি। আসলে তুমি কি করবা, এই যে x এর ধরো 1 বসায় y এর মান একটা পাবা, x এর 2 বসায় y এর মান একটা পাবা, এরকম দুই একটা বসায় এই যে প্রথমে এটার গ্রাফটা বাইর করবা, ঠিক আছে, এটার গ্রাফটা, তারপর এটার গ্রাফটা বাইর করবা, বুঝছি, দুইটার গ্রাফ বাইর করতে। ভাই যদি একটু দেখাই তোমার গ্রাফগুলা আনি দেখাই, ভাই গ্রাফগুলো কেমন বাইর করতে এটা জানি, তাই না? তুমি এই যে x এর, ভাই তখন যদি আরেকবার দেখাই, x এর মানগুলো বিভিন্ন মান বসাই না, তো x এর মানগুলো এই যে 1 বসাইলে 1 এর জন্য y এর মান যত বসাবে সেটা এখানে বসাবা, x এর মান 2 এর জন্য y এর মান যত বসাবে এখানে বসাবা। এরকম করলে দুই একটা বসালে দেখবে যে এরকম একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, যে এরকম করে যাচ্ছে, তখন এরকম সরল রেখে দিবা। আর এটার জন্য বসাবা, দেখবে যে সেটা ধরো ভাই এখানে র্যান্ডমলি আঁকতেছি, ধরো এই যে এরকম কোথাও একটা চলে আসছে, ঠিক আছে, এরকম করে আঁকতেছে, x এর এই যে x এর মানে বসাবা, y এর মান বসাবা, বসালে তুমি বুঝে যাবে কিরকম আসতেছে, ঠিক আছে। ভাই এখন তোমাকে ওই যে ড্যাসমোস থেকে এনে দেখাচ্ছি যে কি হবে। তারপর দেখবা যে এরা এই যে খেয়াল করো ভাই, তোমাকে দেখেন এটা সেট করছে না এক জায়গায়, এখানে যে ডোমেনার রেঞ্জটা, মানে এখানে যে বুঝার, আচ্ছা ডোমেনকে মাঝে মাঝে বুঝো বলে আর রেঞ্জকে কুটি বলে, এটা মাথায় রাখতে পারো তোমার জন্য। আচ্ছা তুমি মাথায় রাখছো ডোমেনার রেঞ্জ, এখানে যে এটার যে এটাকে আবার স্থানাঙ্ক বলে, কারণ এটা স্থানাঙ্ক ব্যবস্থা না, এই যে এটাকে এই বিন্দুর স্থানাঙ্ক বলে, ঠিক আছে। যে ডোমেনার রেঞ্জের আমরা যে একটা বিন্দু লিখছিলাম মনে আছে 3,6 ফর এক্সাম্পল, এই 3 আর 6 এটাকে ডোমেন, এটাকে রেঞ্জ বলতে পারো, বা এটাকে আবার মাথায় রাখবো যে এটাকে বুঝ বলে, এটাকে এই যে এটাকে ডোমেনকে বুঝ বলে, আর রেঞ্জকে বলা হয় কুটি, এটাও মাথায় রাখতে পারো। আর এই যে এটাকে বলা হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে, স্থানাঙ্ক বিন্দু, ঠিক আছে, স্থানাঙ্ক বিন্দু বলা হয়, কারণ এই পুরোটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা আর এটা হচ্ছে স্থানাঙ্ক বিন্দু, ঠিক আছে। এই বিন্দুটা হচ্ছে তাদের সমাধান, এক্স আর ওয়াই এর মান। আমরা যদি তোমাকে দেখাই ভাই গ্রাফগুলো আনতেছি, ঠিক আছে। এখন এটাই হচ্ছে আমাদের সেই গ্রাফটা। তো ভাই যদি গ্রাফটা একটু সুন্দর করে বসানোর চেষ্টা করি, ধরো কোথায় দিয়ে বসাবো, যে ভাই আর তোমাকে গ্রাফ কোনটার গ্রাফ সেটা একটু বলে দেওয়া ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো তুমি মাথায় রাখবা যে সেটা হচ্ছে এই যে আমার যে যদি কমটা নিয়ে সেটা হচ্ছে এটা হচ্ছে যাই 20 মাইনাস এক্স এর গ্রাফ, মানে এই যে y ইকুয়ালস টু 20 মাইনাস এক্স এর গ্রাফ হচ্ছে এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে কিন্তু তোমার y ইকুয়ালস টু x মাইনাস 10 এর গ্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে x মাইনাস 10 এর গ্রাফ। খেয়াল করো এটার গ্রাফটা কেমন রাখছি, তুমি বিন্দুগুলো বসে গ্রাফটা আঁকবা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এটার গ্রাফ আর কি, ঠিক আছে, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটার গ্রাফ, ঠিক আছে। তো দুইটা গ্রাফ পাইছি। এখন তুমি এই যে এরা দুইটা গ্রাফ যে বিন্দুতে সেট করছে, মানে এই যে এটা যেখানে সেট করছে আর কি, এটা স্যাদবিন্দু বলা হয়, ঠিক আছে। তুমি স্যাদবিন্দুর স্থানাঙ্কটা চিন্তা করো, মানে ওই যে ডোমেন রেঞ্জটা চিন্তা করো। এখানে ডোমেন কত বলো তো ভাইকে, ডোমেন কত, ডোমেন মানে এই যে কত বসাইছিলাম, তাই না, এই যে 15, তাই না, 15। আর রেঞ্জ কত দেখো 15, আর রেঞ্জ কত দেখো তো 5, তাই না, 5। কি বুঝছি সমাধানটা পাইছো, সমাধান কত পাইছিলাম মনে আছে, 15,6 পাইছিলাম, 5 পাইছিলাম। এখন কোনটা এক্স কোনটা ওয়াই কেমনে বুঝবা, তুমি খেয়াল করো না,
এখানে এক্স অক্ষে কোনটা আছে, এক্স অক্ষে কোনটা, এই এক্স অক্ষে 15 না, এটাই তো এক্স, এটা তো ডোমেন। আর ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে 5, তাই না, এই যে ওয়াইটা 5, এক্স এটা, ওয়াই এটা, এক্স এর সমাধান হচ্ছে কত 15, আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান 5। আশা করি বুঝছি, ঠিক আছে। তুমি বুঝো নাই ডোমেন মানে কি, ডোমেন মানে হচ্ছে এক্স এর মানগুলো বসাইছি না, তো ডোমেন যত, এই যে ডোমেন, এটা ডোমেনগুলো এক্স অক্ষে থাকে না, ডোমেনের মান কত 15, তার মানে এটা হচ্ছে এক্স এর সমাধান, বুঝো না, এক্স তো ডোমেন। আর ওয়াই কে আগে ইন্ডিকেট করো, ওয়াইটাই যে অক্ষে বসে না, রেঞ্জ আউটপুট গুলো, আউটপুট কত বলছিলাম, তো আউটপুট গুলো কত, এই যে এখানে বুঝতে বুঝছি, আশা করি বুঝছি, এই যে এটা হচ্ছে ওয়াইটা, আর এক্স এর মান কত 15, ওয়াই মান 5। তো তুমি আমরা হচ্ছে ওইখানে হচ্ছে এরকম আসলে সমীকরণগুলো বিভিন্ন একটা, মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সরল দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের একটা অনুশীলনী আছে, শুধুমাত্র এরকম গ্রাফিক এঁকে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। তো আমরা ওইখানে আরো অনেক এরকম প্র্যাকটিস করবো, গ্রাফগুলো কিভাবে আঁকতে হয় সেখানে আরো কিছু ট্রিক্স ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা দেখার, আমরা অনেক প্র্যাকটিস করবো আসলে, ঠিক আছে। তো ভাইয়া আর আসলে জটিল করে দেখাচ্ছি না তোমাকে, এই যে দুইটা সিম্পল ইকুয়েশন দেখে দেখলাম। এখন যে যদি জটিল একটা ইকুয়েশন আসতো, যে এরকম যে ভাই একটা তোমাকে জটিল ইকুয়েশন দেখাইছিলাম, যে এখানে কয়েকটা কোথায় যে কোথায় দেখাইছিলাম ভাই, যদি একটু উপরে যাই, মেবি উপরে দেখাইছি, এই যে এখানে, এই যে এগুলা একদম সেম। তুমি এখান থেকে এই যে এটা থেকে ওয়াই এর মানটা বাইর করবা, এখান থেকে ওয়াই এর মানটা বাইর করবা, এরকম একটা ইকুয়েশন পাবা। লেটস সে এখানে কত পাবা, এখানে তুমি 20 ডিভাইড বাই 5 -5 আর -12 এক্স, এরকম একটা কিছু পাবা। তো এইটাকে তুমি জাস্ট কয়েকটা এক্স এর মান বসায় ওয়াই এর মান পাবা, তারপর এরকম একটা সরলরেখা বুঝে যাবে কেমন আসবে। এরকম একটা সরলরেখা একবার ধরলে সেই সরলরেখা এরকম আসলো, আর এটার জন্য একটা সরলরেখা পাবা এরকম এরকম, এই যে স্যাডো বিন্দুটা বাইর করবা, সেটা আমার সলিউশন, সেটা এক্স আর ওয়াই। এই যে এক্স এখানে কত হবে, এটা হচ্ছে এক্স অক্ষ না, এই যে এক্স এখানে এটা হবে, আর ওয়াই সেটা হবে, কারণ ওয়াই হচ্ছে রেঞ্জ, এক্স হচ্ছে ডোমেন। আর তোমাকে যদি বলি যে সরলরেখাটা কেমনে আঁকবা, মানে গ্রাফটা কেমন আঁকবা, আমরা গ্রাফ দেখছি কেমন আগে, তাই না। এক্স এর বিভিন্ন মান বসাবো, এক্স এর মান 0 বসাই দেখবো, এক্স এর মান 1 বসাই দেখবো, এক্স এর মান 2 বসাই দেখবো, ওয়াই যত পাবো, এই যে এক্স এর 0 এর জন্য ওয়াই কত পাইছি সেখানে একটা বিন্দু দিব, এক্স ওয়াই এর জন্য ওয়াই কত পাইছি সেখানে আরেকটা বিন্দু দিব, এক্স 2 এর জন্য ওয়াই আরেকটা কত, এই তিনটা বিন্দু দেখে বোঝা যাচ্ছে যে এটা এই জন্য একটা জিনিস হবে, ঠিক আছে। এভাবে আমরা হচ্ছে গ্রাফগুলো আঁকি। তো গ্রাফগুলো আঁকার পর দুইটা গ্রাফ আঁকবো, যেখানে সেট করছে সেটা হচ্ছে সমাধান। খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। তাহলে আমরা দেখছি যে কি দেখছি, দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ দেওয়া থাকলে আমরা সমাধান বাইর করতে পারি, একটা দেওয়া থাকলে বাইর করতে না, যত চলক তত সমাধান সমীকরণ লাগবে, যত চলক তত সমীকরণ লাগবে সমাধান বাইর করার জন্য। আশা করি বুঝতে কঠিন লাগে নাই। এরপরে আমরা দেখছিলাম হচ্ছে যে তোমার যে এক চলক বিশিষ্ট সমীকরণ কেমনে সলভ করতে, সেটা খুবই ইজি, খুবই ইজি, সেটা ওই যে আমাদের একটা অধ্যায় আলোচনা করবে। এরপর হচ্ছে এক চলক বিশিষ্ট দিকেরটা আমরা দেখছিলাম, কিন্তু দুই চলক বিশিষ্ট দিকের দিকে দেওয়া যায় না, এটা মাথায় রাখবা। এক চলক বিশিষ্ট দিকেরটা আমরা সমাধান কেমনে করে সেটা দেখি নাই, যেমনটা হচ্ছে এখানে দুই চলক বিশিষ্ট সমাধান আমরা ওই যে অফলাইন বজ্র সেগুলো দেখি না, সেগুলো আমরা অধ্যায়টাতে দেখবো। তো আপাতত দেখছি যে গ্রাফিক্যালি সলভ করা মানে কি বুঝে সেটা আমরা দেখছি, এগুলার কেমনে সলভ করতে সেটা আমরা দেখবো। আর এক চলক বিশিষ্ট সমীকরণটা সমাধান কেমনে করতে সেটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। দুই চলকেরটা একটা সহজটা আমরা দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এতটুকুই, বাইরে আর ওইরকম বলার কিছু নাই। আশা করি যে খেয়াল করছো, যদি সবকিছু এক জায়গায় মিলিত না, গ্রাফের ভিতরে না, ফাংশন বলো, সমীকরণ বলো, এক্সপ্রেশন বলো, সমাধান বলো, সবকিছু কি যে গ্রাফটাতেই সবকিছু এখানেই আলোচনা, সবগুলো একই সূত্রই গাঁথা। সমাধান কি জিনিস বলে, ফাংশন কি, গ্রাফ কি, আশা করি একটা সলিড আইডিয়া পাওয়া গেছে ইনশাল্লাহ। তুমি যদি একটু নিজে চেষ্টা করো, আসলে যদি নিজে মানে বুঝার ইচ্ছাতে দেখো, একটু নিজে একটু ব্রেনটাকে খাটাও, একটু নিজের ব্রেনটাকে চাপ দাও। আসলে সবকিছু তো ভাইয়া ক্লিয়ার করতে পারি না হয়তো, বা তুমি নিজে থেকে একটু চেষ্টা করতে হবে, এটাই বলতে চাচ্ছিলাম, ঠিক আছে। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এক চলক বিশিষ্ট সমীকরণ আর হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণের কোনো থিওরি আমাদের আর আলোচনা করার নাই, ঠিক আছে। ওইখানে আমরা এখন জাস্ট ম্যাথগুলো সলভ করে ফেললে আমাদের হবে। আমাদের যত থিওরি দেখার দরকার আমরা সব থিওরি দেখে গেছি, কারণ এগুলো হচ্ছে সমাধান রিলেটেড অধ্যায়। সমাধান মানে কি, গ্রাফিক্যালি আমরা সেটা দেখে গেছি যে সমাধান আসলে কি বুঝায়। এখন যে আমরা সলভ করার পর নিয়মগুলো দেখবো, ওইগুলো হচ্ছে আমরা অনুশীলনী করার মাধ্যমে দেখে ফেলবো, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।